সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঈদের এই মহা ব্যস্ততাকে দূরে ঠেলে যে যেখান থেকে বাস্তব পরীর অলৌকিক গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1575তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ আলতাফ হোসেনের জীবনের চরম আশ্চর্যজনক এক অলৌকিক ভয়ঙ্কর বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সুন্দরী মেয়ে রূপে 5 বছর মাঝির সঙ্গে সংসার করে এক পরী। এই গল্পটা রংপুরের প্রত্যন্ত এলাকার হতদরিদ্র পরিবারের সন্তান মাঝি মোহাম্মদ আলতাফ হোসেনের জীবনে ঘটে যাওয়া আজ থেকে বহু বছর আগে এক আলোচিত ভয়ানক বাস্তব ঘটনা। বন্ধুরা, সামনে ঈদ। এই ঈদে অনেকেই ঈদ পালন করার জন্য, কোরবানির ঈদ পালন করার জন্য গ্রামে ছুটে গিয়েছেন। আমি বাইরের ওয়েদার দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি, কালবৈশাখী ঝড়। এমনই এক সময়ে টিনের ঘরে গ্রামের বাড়িতে শুয়ে শুয়ে এই পরীর অন্যরকম বাস্তব গল্পটা আপনার মনে এক আলাদা প্রশান্তি এনে দেবে। তাই সবাইকে অনুরোধ করব, শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই আলতাফ হোসেনের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে ভাই আলতাফ ঘেটিকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আলতাফ হোসেন। আমার বাড়ি রংপুর বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমরা 7 ভাই বোন। ভাই বোনদের মাঝে আমি সবার ছোট। আমাদের পরিবারটা রংপুর বিভাগ থেকে অদূরের কোনো এক অজপাড়া গায়ের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন চাকরিজীবী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা রংপুর শহরেই একটা হোটেলে চাকরি করে। প্রতি মাসে মাসে আমার আব্বা বাড়িতে আসতেন এবং বাবা বাড়িতে আসার সময় হোটেল থেকে গরু, মুরগি সহ অন্য অন্য জিনিসগুলো নিয়ে আসতেন। শুনেছিলাম আমার বাবা নাকি সেই হোটেলের একজন বাবুর্চি ছিলেন। তো বাবা যে মাসে মাসে হোটেল থেকে বাজার সাজার নিয়ে আসতেন, এগুলো দিয়ে আমাদের পুরো মাস চলে যেত। আমি ছোটোবেলায় এতটাই দুষ্ট ছিলাম, আব্বা বাড়িতে আসলে একটা দিন একটু শান্তিতে থাকতে পারতো না। আব্বু বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের গ্রামের মানুষ হুমড়ি খেয়ে পড়তো আমাদের বাড়িতে বিচার দেওয়ার জন্য, এবং এত পরিমাণের বিচার দিত আমার নামে। আমার আব্বা রাগে ক্ষোভে আমাকে পাইলে মারতো। এমন করতে করতে একটা পর্যায়ে মা তখন বাবারে বলল, একটা কাজ করেন না, আপনি আলতাফের সঙ্গে করে আপনি যে হোটেলে চাকরি করেন ওখানে নিয়ে কোনো একটা কাজে লাগিয়ে দেন। আমার বাবা বলতেছিল, ও যে পরিমাণে দুষ্টমি করে, আমি আমার হোটেলে নিয়ে করে যদি কোনো একটা কাজে দেই তাহলে এই হোটেলে আমার মান সম্মান সব চলে যাবে, আমার মান সম্মান ধূলিসাৎ হয়ে যাবে। আমি ওরা আমার হোটেলে কাজ দিতে পারবো না। ও যদি কিছু করে তাহলে গ্রামেই করুক। আমার বাবা আর আমাকে নিতে রাজি হলো না। এইভাবে বেশ কয়েকদিন কেটে গেল এবং একটা পর্যায়ে আমি প্রায় অনেকটা বড় হয়ে গেছি। আমার বয়স তখন প্রায় 16 থেকে 17 বছরের কাছাকাছি। বয়স যদিও 16-17 গণ্ডি পার হয়ে যাচ্ছে, বাট আমি তখনও ছোট পোলাপানের মতোই ছিলাম। আমার স্বভাব ছিল ওই ছোট্ট বাচ্চাদের মতো। কার গাছে আম হয়েছে, কার গাছে কাঁঠাল হয়েছে, কার গাছে লিচু বড় হয়েছে, এগুলা আমি সারা দিন টই 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 করে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ঘুরে বেড়াতাম আর দেখতাম। সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে গ্রামবাসী যখন ঘুমিয়ে যেত, সেই সময়টাতে আমি আমার বন্ধু মহলের সবাইকে নিয়ে সেই ফল ফলাদি পেরে সারা রাত ভর খাইতাম। আর সকালে সেই বিচার, কারো মুরগি না পাইলে, কারো হাঁস না পাইলে, কারো ফল ফলাদি না পাইলে একটাই নাম বেশি আসতো, সেটা হচ্ছে আলতাফ। আলতাফ ছাড়া এই গ্রামে আর কোনো চোর নাই। একটা সময় আমার মা খুব অতিষ্ঠ হয়ে গেল। ওই সময়ের ভিতরে আমার খালাতো বোন, মানে আমার বড় খালার মেয়ে, আমার এক খালাতো বোন আছে, ওই খালাতো বোন তখন আমাদের বাড়িতে বেড়াইতে আসে। তো বেড়াইতে আসছে পরে আমার খালাতো বোন তখন গর্ভবতী ছিল। তো আমার খালাতো বোন আর খালাতো বোনের জামাই, তারা দুজনেই আসে, কয়েকদিন আমাদের বাড়িতে থাকে। থাকার পরে আমার এই সমস্ত কথাবার্তাগুলো শুনতে পায়। এই যে গ্রামে আমি এত দুষ্টমি করি, এত কিছু করি, এগুলো তারা শোনে। শোনার পরে আমার খালাতো বোন তখন আমার মায়েরে বলল, একটা কাজ করেন খালা, আমি নাইলে আলতাফের সঙ্গে করে নিয়ে যাই। আমি যেহেতু ছোটো ছিলাম বলে আমি আলতাফের সঙ্গে করে নিয়ে যাই। আপনাদের জামাই তো নৌকা চালায়, মানে ওদের বাড়ির পাশেই হচ্ছে একটা খাল আছে, ওই খালে তার জামাই নাকি নৌকা চালায় এবং তার পাশাপাশি তিনি হচ্ছে কৃষি কাজ করে।
তো বলল কৃষিকাজের জন্য তো উনি আর নৌকাটা ঠিকমতো চালাতে পারে না, আলতাবকে যদি নিয়ে যায় তাহলে আলতাব নৌকা চালাইলে কিছু টাকা ইনকাম হবে, এতে আপনাদের পরিবারের জন্য উপকার হবে। তো আমার মা তখন আমার খালাতো বোনের বলতেছে, এটা তো ভালো একটা পরামর্শ, অনেক ভালো একটা বুদ্ধি, একটা কাজ করে তুই আলতাবরে নিয়ে যা রে মা, আমি ওরে নিয়ে আর পারি না, কারণ ওর নামে এত পরিমাণের বিচার আসে, ওর বাবা বাড়িতে প্রতি সপ্তাহে একদিন আইসাও না ঠিকমতো একটু মানুষের কাছে যেতে পারে না, শুধুর বিচারের জন্য। তুই যদি ওকে সঙ্গে করে নিয়ে যাস তাহলে আমার জন্য বেশ উপকার হয়। আমার খালাতো বোন তখন আমারে বললো, আলতাব যাবি আমাদের সঙ্গে, মাঝির কাজ করতে পারবি, নৌকা চালাতে পারবি? আমি বললাম হ্যাঁ পারবো, পারবো না কেন? তা আমার খালাতো বোন বলে যে ঠিক আছে তাইলে তুই চল। তা আমি তখন আমার খালাতো বোন আর খালাতো বোনের জামাইয়ের সঙ্গে তখন রওনা দিলাম ওদের পাড়ায়। ওদের গ্রামটা আমাদের গ্রাম থেকেও বেশ দূরের একটা গ্রাম ছিল, যেতে প্রায় 2-2.5 ঘন্টার মতো সময় লাগতো। রাস্তাঘাটও খুব বেশি একটা ভালো ছিল না। এই ভাঙা রাস্তায় ঠংঠনিয়ে করতে করতে একটা পর্যায়ে আমি আমার খালাতো বোনের বাড়িতে গিয়ে পৌঁছাই। আমার খালাতো বোনের শ্বশুর শাশুড়ি ছিল না এবং তাদের একমাত্র সন্তান ছিল আমার খালাতো বোনের জামাই, মানে আমার দুলাভাই। দুলাভাইয়ের অনেক জমি জমা ছিল, তার পাশাপাশি আবার সে মাঝের কাজও করতো। একসঙ্গে এতগুলো কাজ করতে দুলাভাই হিমশিম খেয়ে যাচ্ছিল, বিশেষ করে এই কারণে আমাকে নিয়ে গেছে। বাড়িতে যাওয়ার পরে দুলাভাই আমাকে জিজ্ঞেস করে, আলতাপ তুমি কি নৌকা চালাতে পারো? আমি তখন বললাম, না ভাই আমি তো পারি না, জীবনে কখনো চালাই নাই। এরপরে দুলাভাই আমাকে 1-2 দিন করে ওই বইটা হাতে নৌকা চালানো শেখাচ্ছিল, কিভাবে নৌকা চালাতে হয় এই সমস্ত কিছু দুলাভাই আমাকে আস্তে আস্তে করে শেখায়। আলহামদুলিল্লাহ একটা পর্যায়ে আমিও খুব ভালো নৌকা চালাতে পারি। তো এরকম করে দুলাভাইয়ের বাড়িতে তখন আমার সময়গুলো কাটতেছিল। আমি তখন আর বাড়ি ফিরি না, বাড়িতে যাই না, রাতের বেলায় দিনের বেলায় সারাক্ষণই আমার বোনের বাড়িতেই থাকি এবং সেই এলাকার মানুষের সঙ্গে আমার তখন বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। তো এমন করতে করতে আমার খালাতো বোনের ঘরে তখন একটা মেয়ে সন্তান হয়, একটা মেয়ে হয় এবং মেয়েটা খুব সুন্দর হয়। আমার খালাতো বোনের বিয়ে হয়ে গেছে বেশ কয়েক বছর, তার কোনো সন্তানাদি হয় না, যার কারণে খালাতো বোন মানে অনেক হুজুর কবিরাজ অনেকের কাছে নিয়ে গেছিল। তো সেখানে যাওয়ার পরে কোন কবিরাজের দোয়ায় নাকি আমার খালাতো বোনের ঘরে সন্তান হয়। তো ওই কবিরাজ নাকি বলেছিল যে আপনার ঘরে যদি সন্তান হয় সেই সন্তানটাকে সবসময় পানি থেকে দূরে রাখবেন, আপনার বাবুটাকে সবসময় পানি থেকে দূরে রাখবেন, কারণ আপনার বাবুর উপরে পানির হারা আছে। তো ওর পানিতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে, হয়তো মারাও যেতে পারে, এই জন্য পানির কাছ থেকে ওকে দূরে রাখবেন। তো যার কারণে আমার খালাতো বোনের বাচ্চাটা হওয়ার পরে আমার খালাতো বোন সব সময় ওর নিয়ে টেনশনে থাকতেন, কোথাও ওরে একটু একা একা যাইতে দিতেন না, বা বিশেষ করে সারাক্ষণ এই ঘরের মধ্যে এই বাচ্চাটাকে নিয়ে আমার খালাতো বোন বসে থাকতেন। এভাবে 1 দিন 2 দিন 3 দিন করে যাচ্ছে আর বাচ্চাটা একটু একটু করে বড় হইতেছে। আমি তখনও ওই খালাতো বোনের বাড়িতেই পড়ে আছি, কাজকাম করি, সন্ধ্যার সময় মাঠে ঘাটে যাই অথবা দোকানপাটে যাই, চা বিস্কিট খাই, সবার সঙ্গে আড্ডাবাজি করি এবং একইভাবে রাতের বেলায় আবার মাঝে মাঝে নৌকা দিয়ে মাছও ধরি, খালের মধ্যে প্রচুর মাছ থাকে, মাছও ধরি এবং সবার সঙ্গে মিশি। এমন করে প্রায় আমার খালাতো বোনের মেয়েটা তখন হাঁটতে পারে, মোটামুটি হাঁটার মতো হয়ে গেছে। আমি কিন্তু তখন আমার খালাতো বোনের বাড়িতে একেবারে স্থায়ী হয়ে গেছি, আমি বেশ অনেক বছর হয়ে গেছে বাড়িতে যাই না। এবং আমি আমার খালাতো বোনকে বলতেছিলাম যে তোর বাড়িতে আমার একটা বিয়ে করাই দিয়ে আমি সেখানেই থাকবো, আমি আর কখনো বাড়িতে যাব না। তাই ঠিক আছে, এভাবেই তখন পড়ে আসি। এমন করতে করতে ওই মেয়েটা তখন হাঁটতে পারে, মানে মোটামুটি হাঁটতে পারে। বাবুটা এত ভালো ছিল ভাই, আমাকে ছাড়া কোনো কিছুই বুঝতো না, কারো কাছে যাইতো না, কেউ কোলে নিলে কান্না করতো, সারাক্ষণ শুধু আমার কাছে আসার জন্য। আমি কোলে নিলে ও ঠান্ডা, মানে ওর মায়ের কোলে ওর বাবার কোলে ও থাকতে চাইতো না, কান্নাকাটি করতো। কিন্তু আমি কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে ওর সমস্ত কান্নাকাটি বন্ধ হয়ে যাইতো, আমার বুকে মাথা রেখে ও চুপটি করে ঘুমায় যেত। তো সবসময় আমার মানে খালাতো বোনের জামাই দুলাভাই আমারে বলতো যে আলতাপ তুমি কোনোদিনও ওরে দেখো মানে পানির কাছে নিও না, ওর পানির হারা আছে এবং পানির কাছে নিলে ওর একটা সমস্যা হতে পারে, কখনো পানিতে নিও না। তো যখনও মোটামুটি বড় হয়ে গেল, একদিন হলো কি আমি ওরে নিয়ে মানে নৌকাতে উঠবো, আমার এমনি ইচ্ছে হলো। তখন দুপুরবেলা একেবারে পড়ন্ত রোদ, এমন নয় যে কোনো ওরকম রোদের মধ্যে আমি চিন্তা করছি ওরে নিয়ে একটু নৌকা চালাবো। তো আমি তো জানি ওরে পানিতে নেওয়া যাবে না বা পানিতে নিলে সমস্যা আছে, খালাতো বোন বা আমার দুলাভাই সবাই নিষেধ করে। তারপরেও সেদিন আমার ইচ্ছে হলো যে না, আমি তার একটু নৌকা চড়াবো।
তো ওরে আমি তখন নৌকাতে বসাইছি, ও তখন তুই 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 করে হাঁটতে পারে, ধরেন 1-2 কদম হাঁটতে পারে, আবার পড়ে যায় এরকম, মানে ছোটো বাচ্চা তো তখন বসতে পারে, তো মানে বসতে পারে এরকম একটা অবস্থান। তা আমি আমার পাশে ওরে বসাইছি, বসানোর পরে আস্তে আস্তে করে তো মানে চারদিকে কোনো বাতাস নাই, কোনো তুফান নাই, একেবারে শান্ত পরিবেশ এবং খুবই সুন্দর পরিবেশ। ওই ভিতরে আমি যখন ওরে নিয়ে মোটামুটি মাঝখালের কাছে গেলাম, তখন হঠাৎ করে তুফান শুরু হয়ে গেল। মানে আকাশ একেবারেই পরিষ্কার, মেঘের কোনো ছিটি ফোটাও ছিল না, তুফান তো দূরের কথা। আমি যখন ওই নৌকাতে বসালাম, আমার মনে হলো তখনই যেন আকাশটা একটা ভিন্ন রূপ ধারণ করলো, একটু অন্ধকার হয়ে গেল, এরকম কোনো কিছু আমি খেয়াল করতেছিলাম। এবং ওরে নিয়ে যখন আমি আপনার খালের কাছে গেলাম, মানে খালের মাঝখান বরাবর গেলাম, তখনই শুরু হলো কালবৈশাখী ঝড়। প্রচণ্ড রকমের বাতাস চারদিকে, এবং মনে হচ্ছে নৌকাটাকে উল্টাই দিবে এমন একটা অবস্থা। আমি ওখানের মধ্যে চিৎকার করতে শুরু করলাম, মানে চিৎকার চেঁচামেচি করতেছি, কিন্তু আমি কোনোভাবেই এই নৌকার মধ্যে ওরে নিয়ে থাকতে পারতেছিলাম না। আমি আল্লাহরে ডাকতেছি, আল্লাহ আমি কী করবো, আল্লাহ আমি কী করবো, এরকম করতে করতে বাতাসের প্রবণ বাতাসে একটা সময় নৌকাটা হঠাৎ করে উল্টে গেছে, মানে বাতাসে নৌকাটা উল্টে গেছে, এবং উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ওই ভাগ্নিটা তখন পড়ে গেছে, মানে খালে পড়ে গেছে। খালে পড়ে যাওয়ার পরে খালে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু খুঁজতেছি, আমার কাছে মনে হয় ওপরে সঙ্গে সঙ্গে নিচের দিকে ডুবে গেছে। আমি ডুবসাঁতার দিতেছি, আর এদিক দিয়ে বাতাস, মানে প্রচণ্ড রকমের তুফানের মতো একটা অবস্থা। এই করতে করতে ওই জায়গার ভিতরে আমি তখন জ্ঞান হারিয়ে ফেলি, মানে খালের মাঝখানের মধ্যে আমি তখন জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান হারিয়ে ফেলে আমার যখন জ্ঞান ফিরে আসে, তখন আমি দেখতে পাই আমার খালাতো বোনের বাড়ি থেকে অনেক দূরের একটা জায়গা আছে, এটাকে সবাই মুরাবাড়ি বলে। মুরাবাড়ি, এবং জায়গাটা একটু ভৌতিক টাইপের, মানে একটু ভৌতিকের মতো এরিয়া। ওই মুরাবাড়ির ওখানে প্রায় মাগরিবের খানিকটা আগে আমি দেখলাম যে আমার ওখানে জ্ঞান ফিরে আসছে। আমি তখন আদা জলে এবং আদা ঢাঙায়, মানে শুকনায় আদা, শুকনায় হচ্ছে জলে, এরকম একটা অবস্থার মধ্যে পড়ে আছি। আসরের নামাজের অনেকটা পর মাগরিবের কিছুক্ষণ আগ মুহূর্তে আমার তখন জ্ঞান ফিরে আসে। আমার পুরো শরীর তখন ভিজা, এবং আমার গায়ের মধ্যে প্রচুর কাদা লেগে আছে। তো চারদিকটা অনেকটা শুকনা, মানে দুপুরে তো যে অবস্থা দেখলাম, বাট এখন দেখতেছি মোটামুটি চারদিকটা অনেকটা শুকনা, কোনো পানি টানি নাই, এবং ওই জায়গাটা মুরা জায়গাটা অনেকটা খারাপ। এইখানের মধ্যে আমি কিভাবে আসলাম এত দূর থেকে, কারণ খালের কোনো স্রোত ছিল না, এমন নয় যে খালের কোনো স্রোত আছে বা স্রোতে আমাকে বাসায় নিয়ে আসছে, এরকম কিছুই না, খাল একেবারে শান্ত ছিল। তা এইরকম অবস্থার মধ্যে আমি মুরার এখানে কীভাবে আসলাম? আমি ওখানে উঠলাম, এবং উঠে আমার খালাতো বোনের কথা আমার খালাতো বোনের মেয়ের কথা আমার মনে পড়ছে। আমি এই মুরার ওখান থেকে দিলাম দৌড়াইতে মাগরিবের পর হয়ে গেছে, আমি দৌড়ে এই জায়গার মধ্যে আসছি। এবং এই জায়গায় আসার পরে আমি খালের মধ্যে নামবো, এমন সময় ওই খালার বাড়িতে কয়েকটা ছেলে আমাকে তখন দেখছে। ওরা দেখে দৌড়ে আমার ধরছে, ধরে বলতেছে, আলতাফ ভাই কই যান? আমি বললাম, আরে আমাকে বাবুটা এই খালের মধ্যে পড়ে গেছে, আমি ওরা খুঁজতে যাইতেছি। বলে, আরে আপনি কি পাগল হয়েছেন? আপনার এই খালতো বোনে খুঁজতেছে, আপনি চলেন। মানে তারা আমার টানাহুড়ো করে বাড়িতে আনছে, বাড়িতে আনার সঙ্গে সঙ্গে বাড়িতে চিৎকার, প্রচুর চিৎকার চেঁচামেচি, সবাই কান্নাকাটি করতেছে। তো আমি আসার পরে আমার খালাতো বোন আবার জড়াই ধরে বলতেছে, আলতাফ আমার মেয়ে কই? তা আমি বলতেছিলাম যে আমি তোমার মেয়েরে নিয়ে এমন পানিতে নামছিলাম, মাঝখান বরাবর গেছি, তখন প্রচণ্ড তুফান আসছে, এবং তুফানে নৌকা ডুবে গেছে, নৌকাটা কাত হয়ে পড়ে গেছে, ওইখানে বাবুটা ডুবে গেছে। তো আমার দুলাভাই তখন আমারে বলতেছে, এই বেটা তুই কি পাগল হয়েছিস? কখন তুফান আসলো? আমরা তো কোনো তুফান দেখলাম না। আমি বললাম, দুলাভাই আপনি কি বলেন? দুপুরবেলা এত তুফান হয়েছে যে তুফানে নৌকাটা ডুবে গেছে, আপনার মেয়েটা ওখানে পড়ে গেছে। তারা সবাই তখন দিল দৌড়, মানে আমার কথা শোনার সঙ্গে সঙ্গে সবাই তখন দৌড় দিছে, এবং দৌড় দিয়া তারা সবাই তখন খালে নেমে গেছে। এই আশেপাশের গ্রামের যত মানুষ আছে সবাই খালে নামছে। খালে কোনো স্রোত নাই, আবার খালে যে প্রচুর পানি আছে তাও কিন্তু না। তখন কিন্তু বর্ষার সময় ছিল না, যে বর্ষারও কোনো সময় না, খালের পানিও থই থই করতেছে এমন অবস্থাও না, মোটামুটি খুবই শান্ত খাল। এর মাঝে বাচ্চারা যদি ডুবে যায় তাহলে তো বাচ্চা মরে বেশি উঠবে, এমনটাই সবার কথা ছিল। সবাই তখন নেমে গেল, তখন রাত হয়ে গেছে। এই রাতের মধ্যে বাচ্চারা খোঁজাখুঁজি করতেছে, খুঁজতেছে, না বাচ্চা নাই, আর কোথাও নাই। এক পর্যায়ে আমার খালাতো বোন জামাই তখন করলো কি, আপনার ডুবুরির খবর দিল। তাদের এলাকাতে কোথা থেকে জানি ডুবুরির খবর দিছে, তখন ডুবুরিরা আসছে। ডুবুরিরা এসে তারাও তখন খুঁজতে শুরু করছে, ডুবসাঁতার দিয়ে তারাও খুঁজতেছে, না আর কোথাও এই মেয়েটাকে আর পাওয়াই গেল না। এবং এইভাবে খোঁজাখুঁজি করতে করতে একটা পর্যায়ে ফজরে আজান দিয়ে দিল।
ফজরে আজান দিছে পরে আমিও তখন একেবারে দিশেহারা হয়ে গেছি। তখন আমার খালাতো বোন জামাই আমারে একটা হুজুরের কাছে নিয়ে গেছে ফজরে আজানের পরে, মানে এর পরের দিন সকালবেলা হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে হুজুর তখন আমাকে জিজ্ঞেস করতেছে যে পুরো ঘটনাটা বলো, কী হয়েছে। তা আমি তখন হুজুরের কাছে সম্পূর্ণ ঘটনা খুলে বললাম যে এমন এমন ঘটনা, আমি দুপুরবেলা ওরে নিয়ে নামছিলাম নৌকা নিয়ে, তখন আমার সঙ্গে এটা হয়েছে। আমার দুলাভাই তখন ওই হুজুরে বলতেছে, দেখেন বাতাস তুফান তো দূরের কথা, আমরা সবাই গরমে মরে যাচ্ছিলাম, পরন্ত দুপুর, মানুষ গরমে মানে একেবারে হাহাকার করতেছিল। এর মাঝে ও বলতেছে তুফান হয়েছে, বাতাস হয়েছে, নৌকা ডুবে গেছে। তখন ওই হুজুর আমার খালাতো বোন জামাইরে জিজ্ঞেস করলো নৌকাটা কি পেয়েছেন? বলে হ্যাঁ, নৌকাটা ও যেখানে বলছে ওইখানের মধ্যে নৌকাটা আমরা মানে আপনার এভাবে উল্টানো অবস্থায় পাইছি। তো হুজুর তখন আমার খালাতো বোন জামাইরে বলতেছে, নৌকা যদি উল্টে যায় তাহলে তুফান যে হয়েছে সেটা তো মিথ্যা না। আমার খালাতো বোনের জামাই বলতেছে, হুজুর কোনো তুফান নাই, আমরা একটা বাতাসও দেখি নাই। তো যাই হোক, পরে সবাই আমারে মানে হুজুর আমারে মানে আমার খালাতো বোন জামাইরে বলতেছে যে হ্যাঁ তুফান হয়েছে, এই তুফান হয়তো আপনাদের চোখে দেখতে পান নাই, আপনারা হয়তো তুফান দেখেন নাই, কিন্তু আলতাফ ঠিকই তুফান দেখেছে। আর এই সেই তুফান যে তুফান আপনার মেয়েকে নিয়ে গেছে। আমার খালাতো বোন জামাই তখন কান্না করতে করতে বলতেছে, হুজুর আমার মেয়েটারে না পাইলে আমার বউটা মারা যাবে, আমার বউটারে আমি বাঁচাইতে পারবো না, যেভাবেই হোক যে করেই হোক আমার মেয়েটারে একটু আইনা দেন। হুজুর তখন বলে আপনার মেয়ে বেঁচে আছে। আমার দুলাভাই তো তখন খুশি হয়ে গেল, আমার মেয়ে বেঁচে আছে, তাহলে কোথায় আছে? বলে এই মেয়েকে আনতে হলে অনেক সাধনা করতে হবে, তবে আপনারা এখন চলে যান, আমি আপনাদেরকে পরে আপনারা একটা ডেট দিছে যে ওই ডেটে আসেন, আসলে দেখি আমি কোনো কিছু করতে পারি কি না। হুজুর যখন এই কথা বললো তখন আমি আমার দুলাভাই তখন ওখান থেকে চলে আসি, বাড়িতে চলে আসি। বাড়িতেও তখন কান্না ঢোল পড়তেছে, আমার খালু ওরাও আসছে, আমার মা আসছে, আমার আব্বা আসছে, আমার বড় ভাই বোনেরা আসছে, মানে প্রচুর মানুষ তখন বাড়ির মধ্যে। তো হুজুর তখন 3 দিন পরে আমাদেরকে যাইতে বলছে। 3 দিন পরে আমার আব্বা, আমার খালু, আমরা মোটামুটি সবাই তখন আবারও হুজুরের কাছে গেলাম। 3 দিন পরে যাওয়ার পরে হুজুরকে তখন জিজ্ঞেস করা হলো যে ঘটনা কি। হুজুর তখন ভারাক্রান্ত হৃদয় নিয়ে একদম ভারী কণ্ঠে জানালেন যে আসলে বাবুটা তো চলে গেছে, বাবুটা বেঁচে নাই। তা আমার আব্বা বলতেছে, কি বলেন আপনি 3 দিন আগে বললেন বেঁচে আছে, এখন বলতেছেন যে বেঁচে নাই। বলে হ্যাঁ বেঁচে ছিল, কিন্তু এখন আর বেঁচে নাই, আপনারা ওরা আর পাবেন না। আমার খালতো বোন জামাই তো চিৎকার করে কান্না করতেছে, কান্না করতে 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 যাই হোক একটা পর্যায়ে খালাতো বোন জামাইকে নিয়ে সবাইকে নিয়ে তখন আমরা বাড়িতে চলে আসি। আমার খালতো বোনকে তখন বলা হলো যে আরে বাবুরে তো পাওয়া যায় না, তো আর কি করব, বা সবাই বলতেছে মারা গেছে। আমার ভিতর তখন একটাই প্রশ্ন যে ভাই এই খালের মধ্যে যদি একটা মেয়ে ডুবে যায়, আমি বুঝলাম সে ডুবে মরে গেছে, কিন্তু তার মানে মানে বডিটা তো বেশি উঠবে, এটা তো স্বাভাবিক একটা বিষয়। ছোট বাচ্চারা পানিতে ডুবে মরে গেলে তাদের লাশ তো বেশি ওঠে, কিন্তু এই লাশটা কোথায় গেল? ওই বাচ্চাটা বেশি উঠলো না, এবং কোনো দিকে কোনো বাতাস ছিল না, কোনো তুফান ছিল না, চারদিকটা একেবারে শান্ত পরিবেশ ছিল। কিন্তু এমতো অবস্থার ভিতরে আমি এরকম কালবৈশাখী জ্বর কীভাবে দেখতে পেলাম, এর কোনো হিসাব আমি তখন মিলাইতে পারতেছিলাম না। একটা পর্যায়ে আমার মা বলতেছে, তুই তো এখানে একটা অঘটন ঘটাইলি, আমার বাড়িতে থেকে যেরকম অঘটন করলি এখানে এসে তুই সেম ঘটনা ঘটাইলি। তোর দুলাভাই, তোর বোন সবাই বলছে মেয়েটারা পানিতে না নেওয়ার জন্য, পানির কাছ থেকে মেয়েটাকে দূরে রাখার জন্য, অথচ তুই এই মেয়েটাকে নিয়ে খালের মধ্যে নেমে গেলি, তুই কি কাজটা ঠিক করলি? আমি বললাম, মা কতদিন তো ওরে আমি খালেতে গোসল করাইছি, এর আগেও কিন্তু অনেক দিনের আমি খালের পানিতে গোসল করাইছি, বাট আমি তো এরকম কোনো কিছু দেখি নাই। আর ওই দিন হঠাৎ কেন এরকমটা হলো আমি ঠিক তা বুঝতে পারতেছি না মা। আমার নিজেরও কলিজাটা ফেটে যাচ্ছে, বাবুটা সারাক্ষণ আমার বুকে থাকতো, আমি তার অনেক আদর করতাম, অনেক ভালোবাসতাম। হঠাৎ করে বাবুর এই মৃত্যুটা আমি নিজেও মা কোনোভাবে মানতে পারতেছিলাম না। আমার মা তখন বলে, যাই হোক এসব কথা তো আর এখন বলে লাভ নাই, যেটা হবার সেটা তো হয়েই গেছে, এখন তুই বাড়ি চল আমারে বলে। আমি বললাম, না মা, আমি আমার খালাতো বোনের জামাইরে এইভাবে রাইখা আমি বাড়িতে যাইতে পারবো না। আমার মা বলে, দেখ এখানে থাকলে তুই আরও অঘটন ঘটাইবি, তুই চল, এদের কপালে যা আছে তাই হবে, এই নিয়ে তোর চিন্তা করতে হবে না, তুই আমার সঙ্গে চল। আমি মাকে বলতেছি যে না তুমি আমার নিও না, আমি যাব না। তারপরেও মা একরকম জোরাজুরি করে আমাকে তখন বাড়িতে নিয়ে আসছে। তো মা যখন বাড়িতে নিয়ে আসছে তখন আমি খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, বেশিরভাগ সময় আমি শুধু কান্নাকাটি করি। আমার খালাতো বোন আর আমার দুলাভাই যতটা না কষ্ট পাইছে বাবুর মৃত্যুতে বা বাবু হারিয়ে যাওয়াতে, আমি ভাই তার থেকেও আরও বেশি কষ্ট পাইছি। আমার কলিজা ছিল এই বাবুটা, ঘরে এসে কান্নাকাটি করে খাই না,
আমার দাদি, আমার আত্মীয় স্বজন বা যারা আছে সবাই বুঝাইতেছে যে যার মৃত্যু যেভাবে আছে তা তো সেভাবেই মৃত্যু হবে, তাকে চাইলেও কেউ ফিরে আনতে পারবে না বা ফিরিয়ে আনার সম্ভাবনা। তুই মন খারাপ করিস না, তুই তোর মতো করে থাক, যা হবার তা হয়ে গেছে, এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু আমি তো মনেরে বুঝাইতে পারতেছি না, কোনোভাবেই মনরে বুঝাইতে পারতেছি না। এই জন্য কে কী বলছে না বলছে আমি এগুলো কিচ্ছু ধারতেছি না। আমার ভিতরে একটাই কষ্ট এবং একটাই কথা যে হুজুর যে বলছিল বাবু বেঁচে আছে এবং এরপর বলল মারা গেছে, মানে ঘটনাটা মিলাইতে পারতেছি না। এইভাবেই দীর্ঘদিন কেটে গেল, এই বাড়ির মধ্যে পড়ে আছি। দীর্ঘদিন পরে একদিন হলো কি, আমাদের বাড়ির পাশে একটা লিচু বাগান আছে, অনেক বড় লিচু বাগান। আগে আমি সেই লিচু বাগান থেকে লিচু চুরি করতাম। তো একদিন দুপুরবেলা ওই লিচু বাগানের ওখানে বসে আছি, এমনিই বসে আছি, তখন কিন্তু লিচু টিচু নাই, একেবারে মোটামুটি ফাঁকা, কোনো লিচু নাই, ওখানের মধ্যে বসে আছি। তো বসে থাকা অবস্থায় তখন বৃষ্টি হয়েছিল, মানে বৃষ্টির পরে বসে আছি। একটা ফকির তখন এই রাস্তা দিয়ে আসছে। তো এই রাস্তাটা হচ্ছে কি আমাদের গ্রামের একটা ব্যাকওয়ার্ড রাস্তা, ওখান দিয়ে কিন্তু কোনো ফকির টকির বা কেউ খুব বেশি একটা যাতায়াত করে না। এটি শুধু আমাদের গ্রামের মানুষ যারা আছে তারাই এই পথটা ব্যবহার করে। তো একটা ফকির দেখতেছি, তখন আপনার দুপুরেই ছিল প্রায়, মানে আপনার দুপুরের ঘটনায় ফকিরটা আস্তে আস্তে করলো কি, আমি যেই লিচু বাগানটার নিচে বসছি এর থেকেও আর একটু দূরে গিয়ে অন্য একটা বাগানের, মানে অন্য একটা লিচু গাছের নিচে বসছে। এবং বসার পরে যা দেখলাম, তার হাতের মধ্যে একটা তবজির মতো সে বের করছে এবং বের করে করে সে এরকম দোয়া পড়তেছে। প্রথম থেকে আমার কাছে মনে হচ্ছিল যে সে কোনো একটা ফকির হবে, কারণ তার গায়ের পোশাক আশাকগুলো বেশ ময়লা ছিল। তো ময়লা ছিল, ছেঁড়া ছিল, ভেবেছিলাম একটা ঝুড়িও আছে সঙ্গে, ভিক্ষা করে। কিন্তু যখন ওখানে বসে বসে সেরকম তবজি গুনতেছে, তখন আমার কাছে মনে হলো যে না, এটা তো অন্য কিছু হতে পারে বা অন্য কেউ হতে পারে। একটু রহস্য রহস্য লাগতেছিল। সূর্য তখন একদম মাথার উপরে। আমি তখন আস্তে আস্তে করে ওনার কাছে গেলাম। কাছে যাওয়ার পরে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। তো উনি সালামের উত্তর দিয়েছে। দেওয়ার পরে আমি বললাম যে হুজুর একটু বসবো? পরে বলে বস। বসছি। বসার পরে উনি তখন কী করলো, ওনার যে ব্যাগ ছিল ব্যাগের ওখান থেকে মিষ্টি বের করছে, রসগোল্লা বের করছে। বের করে আমারে বলল, খাবি আলতাপ? এমনিই বলতেছে, নাম ধরে বলতেছে, আলতাপ খাবি? তখন আমি একটু অবাক হয়ে গেলাম, কী ব্যাপার, এই লোকে আমাকে নাম ধরে বলতেছে, সে তো আমাকে চিনার কথা না, আর আমি তো এই লোকটা এর আগে কখনো দেখিও নাই, তা সে আমার নাম জানে কী করে? তো ওনার ওই বক্স থেকে আমি তখন একটা রসগোল্লা হাতে নিলাম। হাতে নিয়ে রসগোল্লাটা আমি খাইলাম। খাওয়ার পরে আমি বলতেছি, হুজুর কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করি, আপনি আমাকে চিনেন, আপনি আমার নাম জানলেন কী করে? ওই যখন একটা হাসি দিয়ে বলল, আমি সবার নাম জানি। যখন বললো সবার নাম জানি, তখন আমি পাশে আরেকটু ভালো করে বসলাম। তখন আমার কাছে কেন জানি বিষয়টা অনেক রহস্যজনক মনে হচ্ছিল। আশেপাশে তখন তেমন কোনো মানুষ নাই, মাঠে ঘাটে যারা ছিল তারাও বাড়িতে খাবারের উদ্দেশ্যে চলে গেছে বা অনেকেই গাছের নিচে বিশ্রাম করতেছে। যেহেতু পরন্ত দুপুর, এখানে তো আর মানে গা পুড়ে যাচ্ছে। দেখবেন মেঘ ভাঙা রোদ যখন আকাশে হয় না, তখন প্রচণ্ড রকমের গরম পড়ে, একটা হাফসা হাফসা গরম। তা এইরকম একটা গরম পড়তেছে, যার জন্য আমি এখানের মধ্যে পরে উনি আমারে বলতেছে যে, আমি বললাম হুজুর আসলে বুঝলাম না। পরে আমারে বলে, তোর মনটা অনেক কষ্ট না? এমনি বলতেছে, তোর মনটা অনেক কষ্ট না? আমি বললাম জি হুজুর, আমার মনটার মধ্যে অনেক কষ্ট, আমার কিছু ভালো লাগতেছে না। পরে আমার বলে, আমার সঙ্গে যাবি? আমি বললাম জি যাবো। বলে, আমার সঙ্গে গেলে তুই থাকতে পারবি? আমি বললাম জি হুজুর, থাকতে পারবো। বলে, কষ্ট হবে না তো? আমি বললাম না, কষ্ট হবে না। বলে, তাইলে চল। এইটাই বলছি শুধু, তাইলে চল। এই কথা বলার পরে আমি তখন ওনার সঙ্গে হাঁটতে শুরু করছি। তো হাঁটতে শুরু করছি, উনি আমাদের গ্রাম থেকে বেরোয়ার পরে এদিকে যে রাস্তাটা গেছে ওইটা দিয়ে হাঁটতেছে। উনি হাঁটতেছে, আমিও হাঁটতেছি, উনি হাঁটতেছে, আমিও হাঁটতেছি, কিন্তু হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে তা কিন্তু বুঝতে পারতেছি না। আমাকে কোথায় নিয়ে যাচ্ছে এটা কিন্তু বুঝি না, কিন্তু ওনার পিছনে পিছনে হাঁটতেছি। এমন হাঁটতে 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 অনেকটা দূর চলে আসছে। তখন এই জায়গাটা আমি আর চিনতে পারতেছি না, মানে অপরিচিত একটা জায়গা আমার কাছে মনে হচ্ছে, সম্পূর্ণ অপরিচিত। এখানের মধ্যে আসার পরে একটা মসজিদে আজান দিছে, মানে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম রাস্তার পাশে একটা মসজিদ, ওখানে আজান দিছে। আমার তখন বলে, আলতাপ উজু করে আয়। তো মসজিদের পাশে একটা পুষ্কুনি ছিল, পুষ্কুনিতে গেছি, উজু করছি। অবাক করা বিষয় হচ্ছে এই জায়গাটা আমি চিনতে পারছি না, মানে উনি কি আমাকে ভুলাই দিল না আমি আসলে চিনতে পারি না, তা আমি জানি না। মসজিদের পাশেই পুষ্কুনি ছিল, ওখানে উজু করছি, উজু করে আর নামাজ পড়তে আসছে। তো কয়েকজন মানুষ আসছে নামাজ পড়ার জন্য, আমি তো আর কাউরে চিনি না। সবার সঙ্গে তখন আমি নামাজ আদায় করলাম। এখন এটা কিসের নামাজ আমি তাও বুঝি না, জোহরের নামাজ না আসরের নামাজ না কিসের নামাজ আমি জানি না। আমি নিয়ত করছি, নামাজ পড়ছি। আমার ওই সময়কার স্মৃতিগুলো খুব আদো আদো মনে আছে। নামাজ আদায় করার পরে ওই তখন আমার বললো, আবার হাঁট।
হাঁটতেছি তখন আমার বারবার আমার ওই মামাতো বোনের মেয়েটার কথা মনে পড়তেছে। মানে আমার আর কারো কথা মনে পড়তেছে না, শুধু এই বাচ্চাটার কথা মনে পড়তেছে, শুধু বাচ্চাটার কথা মনে পড়তেছে এবং বাচ্চাটার জন্য কেমন জানি মায়া লাগতেছে। তো এবার হাঁটতে হাঁটতে আমারে বলতেছে যে তোর মনের ভিতরে বাবুটার জন্য তো কষ্ট হচ্ছে কেন? উনি আমারে বলে, উনি নিজ থেকে আমাকে এইভাবে নিজের মুখেই বলতেছে যে আমি তো তোরে নিয়ে যাবো না। মানে রাস্তার মধ্যে দাঁড়াইয়ে বলতেছে আমি তো তোরে নিয়ে যাবো না। আমি বললাম যে কেন? পরে বলে তোর জন্য। আমি না তোরে বলছে কারোর জন্য তোর মায়া থাকতে হবে না, কারোর জন্য মায়া থাকলে হবে না। তুই না বললে কারোর জন্য তোর মায়া নেই, তুই আমার সঙ্গে যাবি, তাহলে এখন কেন বাচ্চাটার জন্য তোর মায়া লাগতেছে? তোর তো পিছু টান থাকলে আমি তোকে নিব না। আমি তখন বললাম হুজুর আমার এই বাবুটার কথা খুব মনে পড়তেছে, আমি এই বাবুটারে খুব আদর করতাম, আমার খালাতো বোনের মেয়ে, ওর কথা আমার খুব মনে পড়তেছে, আমার আর কারো কথা মনে হয় না। তখন উনি আমারে বলতেছে তাহলে মুরা থেকে উঠে আসলে কেন? তা আমি বললাম মুরা বলতে কোনটা? আপনি হয়তো জানেন যে ওই যে আমি যেখানে আমার জ্ঞান ফিরে আসছে দুপুরে অজ্ঞান হয়ে যাওয়ার পরে, যেখানে আমি মানে আপনার আধা জল আধা ঢাঙায় আমি যেখানে ছিলাম, ওই জায়গাটাকে সবাই মুরা বলে। তা আমি এবং ওই মুরা জায়গাটা অনেক খারাপ একটা জায়গা, দিনের বেলাও মানুষ ওখানে খুব বেশি একটা যায় না। তা আমার তখন বলতেছে মুরা থেকে উঠে আসলে কেন? তাই আমি বললাম যে হুজুর আমি তখন ওনার দিকে তাকায় আছে যে আমি কী করবো, আমি কোনো উত্তর দিতে পারতেছি না। পরে আমারে বলো ওই মুরার মধ্যেই তোর খালাতো বোনের মেয়েরে খুঁজে পাবি, যা ওই মুরায় চলে যা, ওই মুরায় চলে যা। এরপরে আমি তখন খুশি হয়ে গেলাম, যখন বলছে যে আমি বাবুরে মুরায় খুঁজে পাবো, খুশি হয়ে গেছি। খুশি হওয়ার পর আমারে বলে যে এদিক দিয়ে দৌড় দিয়ে যাবে, পিছনের দিকে তাকাবি না, খবরদার পিছনের দিকে তাকাবি না, যা। এটা বলে আমাকে একটা থাবড় দিছে। থাবড় দেওয়ার পরে আমি তখন আর পিছনের দিকে ফিরে তাকাই না, আমি তখন এই রাস্তা দিয়ে দৌড় দিছি ওনার সাথে যেখানে দাঁড়াইছিলাম, এরপরে ওই জায়গায় দিয়ে তখন দৌড় দিছি। এই দৌড়িতেছি শুধু দৌড় দিচ্ছে, বাট আমি কোনো রাস্তাঘাট চিনতে পারতেছি না, মানে আমি আশেপাশে কোনো মানুষও দেখতে পাচ্ছি না। এই দৌড়িতে একটা জায়গায় এসে মানে খুব হাঁফায় গেছিলাম। হাঁপায়ে যাওয়ার পরে একটা কল পাইছিলাম পাশে, আপনি টিউবওয়েল পাইছিলাম। পাওয়ার পরে টিউবওয়েল থেকে আমি তখন পানি মানে এরকম মানে পানি বের করার চেষ্টা করতেছি, কিন্তু পানি আসতেছে না। পানি বের করার চেষ্টা করতেছি, পানি আসতেছে না। এবং এই পানিটা না আসার কারণে আমি টিউবওয়েল থেকে এমনি মুখটা ঘুরেয়া হঠাৎ করে দেখলাম কি মানে এমন একটা ভয়ঙ্কর চেয়ার আমি দেখতে পাইছি। আমার জীবনে এইরকম চেয়ার আমি আর দেখি নাই। মানে আমার কাছে যেটা মনে হচ্ছে না, একটা মানে আপনার যেরকম ভূতের গল্প বা ভূত যেরকম হয় না, অনেকে গল্পের মধ্যে যেরকম ভূতকে বলে, এইরকম ভূতের মতো একটা মুখ আমার সামনে। ওইটা দেখা মাত্র আমি জায়গার মধ্যে অজ্ঞান হয়ে যাই। তখন আর আমার মানে কোনো কিছু মনে নাই। পরে অনেক পরে তখন রাত্রবেলায় কিছু লোক আমার তখন এরকম মানে আমার চোখে মুখে পানি দিতেছে, এমনটা আমার কাছে ফিল হলো। তখন আমার জ্ঞান ফিরে আসছে, আমি চোখ মেলার পরে আমি তখন সবাই জিজ্ঞেস করতেছে আপনার বাড়ি কোথায়? তো বাড়ি কোথায় বলার পরে আমি তখন আমার বাড়ির কথা বললাম। ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, আমাকে যে জায়গায় পাওয়া গেছে ওইখান থেকে প্রায় 100 কিলোমিটার দূরে আমার বাড়ি। মানে এইটা রংপুর বিভাগেরও বাইরে, মানে আপনার আমরা যেই থানায় ছিলাম ওই থানার অনেক বাইরে, মানে প্রায় আপনার 100 কিলোমিটার দূরে, মানে রংপুরের বাইরে একটা জায়গায় তখন আমি। তো এখানে অবাক করার বিষয় হলো, আমি যেই দুপুরবেলা ওনার সঙ্গে একসঙ্গে আমার দেখা হলো আমাদের লিচু বাগানে, এরপর ওনার সঙ্গে আমি হাঁটছিলাম, নামাজ পড়ছিলাম, এই চুকুন জায়গার ভিতরে আমি কি হেঁটে 100 কিলোমিটার দূরে চলে আসছি? এটা তো কোনোভাবেই সম্ভব না। আমি তো 100 কিলোমিটার জায়গায় আসতে পারি না। তো ওনারা আমার বাড়িঘরের কথা জিজ্ঞেস করলো, তো এখানে কীভাবে আসছে আমাকে বলতেছে, আমি কিচ্ছু বলি না। তারপরে একটা বাড়ির মধ্যে আমাকে তখন থাকতে দিল, যে ঠিক আছে তুমি এই বাড়িটার মধ্যে থাকো, একটা ঘরে আমাকে তখন থাকতে দিয়েছে। তার ঘরের মধ্যে আমি তখন ছিলাম। আর মনে তখন রাত্র প্রায় 10টা-11টার মতো বেজে গেছে। তারা নাকি আমার রাস্তার পাশে পাইছে, একটা রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পাইছে। তখন একটা বাড়ির মধ্যে এনে আমার চোখে মুখে পানি টানিতে আমার জ্ঞান ফিরে আসছে। আমি কখন অজ্ঞান হয়েছি বা কখন কি আমার যতটুকু মনে আছে, আমি যখন জ্ঞান হারিয়ে ফেলি তখন কিন্তু দিনের বেলায় ছিল। ওই যে কল চাপতেছিলাম, পানি বেরোচ্ছে না, এরপর ওই জায়গার মধ্যে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারা তখন আমার সঙ্গে কথা বলতেছে, আমি খুব বেশি একটা কথা বলতেছি না। কথা না বলার পরে এই জায়গাটার মধ্যে তখন আমি বসে আছি। তারপর একটা পর্যায়ে সকালবেলা, ওই রাত কেটে গেছে, সকালবেলা তখন তাদের এলাকার 2জন লোক মিলে তারা ওইখান থেকে গাড়ি ঠিক করছে 100 কিলোমিটার দূরে, প্রায় 100 কিলোমিটার দূরে। এটা রংপুরেরও বাইরের একটা জায়গায়। তো সেখান থেকে তখন আমাকে বাড়িতে নিয়ে আসছে, মানে আমাদের বাড়িতে আনছে। এবং আনার পরে আনতেও বিকাল প্রায় সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে। পরে আমার আম্মাকে সবাই বলতেছে যে ওনারা অমুক জায়গায় পাওয়া গেছে। তো তখন আমার আব্বা মা তাদেরকে টাকা দিয়ে দেয়, যারা আমার এখানে পর্যন্ত আইনে দিছে, এরা গাড়ি ভাড়া টাড়া দিয়ে দেয়, তারা তখন চলে যায়।
তো আমার আব্বা আম্মা তখন আমার সঙ্গে কথা বলে, আমি আর কারোর সঙ্গে কথা বলি না, মানে ভয়ে ওই লিচু বাগানের দিকে ওর ফিরে তাকাচ্ছি না, ওই দিকেও তাকাচ্ছি না, এই জায়গাটার মধ্যে বসে আছি। বসে থাকতেছি আর মনে মনে চিন্তা করতেছি আমার সঙ্গে এটা কী হইল, এই লোক কে এবং কেনই বা তিনি আমাকে ওই খান পর্যন্ত নিয়ে গেল, সেখানে নিয়ে তিনি আমাকে ছেড়ে দিল কেন। এবং তখন আমার হঠাৎ করে মনে পড়ছে, আরে উনি তো বলছে ওই মুরার মধ্যে গেলে আমি আমার খালাতো বোনের মেয়েরে খুঁজে পাবো, মুরার মধ্যে গেলে আমি আমার খালাতো বোনের মেয়েরে খুঁজে পাবো, তাহলে আমি সেই মুরার মধ্যে যাব, ওখানে গেলে আমি আমার খালাতো বোনকে খুঁজে মানে খালাতো বোনের মেয়েরে খুঁজে পাবো। এই কথা বলুন আমার হঠাৎ করে মাথায় আসছে। আমি তখন করলাম কি, ওই মুরার মধ্যে গিয়ে বসে আছি, মানে আমার মা বাবারে বলছে আমি এখান থেকে চলে যাবো। আমি কিন্তু ঘটনা কাউরে জানাই নাই যে আমার সঙ্গে কী কী ঘটছে বা আমি কোথায় গেছি বা কী হয়েছে, এটা কাউরে বলি নাই। না বলে আমি সেখান থেকে তখন আমার খালাতো বোনের বাড়িতে আবার চলে আসি। আসার পরে এই মুরার মধ্যে গিয়ে বসে থাকে, সকাল বিকাল দুপুর অনেকক্ষণ মুরার মধ্যে গিয়ে বসে থাকি। তো বসে থাকতে থাকতে সবাই তখন মনে করছিল যে আমার উপরে জিনে ভর করছে, কারণ এই মুরার মধ্যে দিনের বেলায় মানুষজন যায় না, এটা একটা মানে কেমন একটা চমচম একটা ভাব, মানে একটু অন্যরকম একটা অবস্থা, ওখানে মধ্যে দিনের বেলায় মানুষজন যায় না। তাহলে আমি ওখানে গিয়ে বসে থাকি কেন? আমার মনের ভিতরে একটা বিশ্বাস ছিল কি, ওই যে হুজুর বলছিল যে মুরার মধ্যে আমার মামাতো বোনের মেয়েরে পাওয়া যাবে, আমি ওই বিশ্বাসের ওই জায়গাটার মধ্যে বসে আছি যে বাবুটারে আমি এই জায়গায় পাবোই পাবো, একদিন না একদিন বাবুর এই জায়গায় পাবো, ওই বিশ্বাস নিয়ে আমি তখন এই মুরার মধ্যে বসে আছি। একদিন 2 দিন 3 দিন করে সময়গুলো কাটতেছে এবং অনেক দিন পর্যন্ত আমি মুরার মধ্যে বসে থাকতেছি। তো একদিন আমার খালাতো বোনের জামাই আমারে ওখান থেকে ধরে নিয়ে আসছে, একরকম জোর করে নিয়ে আসছে। আনার পরে উনি বাড়িতে এসে আমার গালমন্দ করতেছে, তুই এই বাড়িতে আসলি কেন, আবার কেন আসলি? পরে আমি দুলাভাইরে বলতেছি, দুলাভাই আমি স্বপ্নে দেখছি, আমি কিন্তু পুরো ঘটনাটা দুলাভাইরে বলি নাই, শুধু বলছি আমি স্বপ্নে দেখছি ওই মুরার মধ্যে আমাদের বাবুরে পাওয়া যাবে, আমি এই জন্য এই মুরার মধ্যে বসে আছি। পরে উনি আমারে বলতেছে, তুই কি পাগল হয়ে গেলি? তা মুরার মধ্যে ওটা হচ্ছে ভূতের জায়গা, জিনের জায়গা, ওখানে গেলে তুই কেমনে আমার মেয়েরে পাবে? আমার মেয়ে মারা গেছে, এত মাস হয়ে গেছে, তা আমার মেয়ের ওইখানে কিভাবে পাওয়া যাবে? কি উল্টাপাল্টা কথা বলিস, তুই তোর বাড়িতে চলে যা, বাড়িতে চলে যা। আমার বোনও আমারে বলতেছে যে আলতাফ তুই বাড়িতে চলে যা, তুই আর এখানে আমাদের কষ্ট বাড়াইস না, তুই চলে যা। কিন্তু আমার কথা হচ্ছে যে না, আমি যাব না। আমার মন বলতেছিল যে আমার ভাগ্নিটারে আমি ওই জায়গার মধ্যে পাবো, মানে আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আমার ভাগ্নিটা ওই জায়গায় আছে, তারা ওইখানে আমার একদিন একদিন তারা পাওয়া যাবে, আমি যাব না। তো এরপরে করতাম কি, আমি নিয়ম করে ওইখানে গিয়ে বসে থাকতাম। তো অনেকের মায়া লাগতো, আমার খালতো বোনের মায়া লাগলে ওইখানে আমার খাবার দিয়ে আইতো, আমি খাইতাম। এমন করতে করতে একটা পর্যায়ে দুলাভাই আমার বলতেছে যে আলতাফ তোর মাথার মধ্যে সমস্যা দেখা দিয়েছে, তুই একটা বিয়ে শাদী করে সংসার কর, এরপর তুই ভালো হয়ে যাবি। আমি তখন আমার বোন জামাইয়ের কথা কিচ্ছু শুনতেছি না, যে না আমি এখানেই বসে থাকবো। আমার ভিতরটাই বলতেছিল যে আপন ভাই, এখানে গেলে আমি একদিন না একদিন আমার মানে বাবুটারে পাবো, বাচ্চাটা একদিন একদিন এখানে পাওয়া যাবে, এটা আমার একটা বিশ্বাস ছিল। এক পর্যায়ে আমারে বুঝাইতে না পারে আমার বোন জামাই বলতেছে যে আলতাফ একটা কাজ কর, ঠিক আছে তুই আমার সঙ্গে চল, এখানে এভাবে বসে থাকতে থাকতে তুই আরও খারাপ হয়ে যাবি, তুই চল আবার নৌকা চালাবি। আমি তখন বললাম যে না, আমার তো বাবু ওইখানে মারা গেছে, আমি আর নৌকা চালাবো না, মানে আমি ওইখানে যাব না। ওই তখন বলতেছে যে না তুই আয়, তুই নৌকা চালাতে আয়, এবং যদি নৌকা চালাস তাহলে তোর ভাল লাগবে। দুলাভাই তখন আমাকে মোটামুটি ধমকাধমকি করেই আমাকে তখন নিয়ে আসে। তো আইনা দুলাভাই আমাকে নৌকাটা ঠিক করে দেয়, যে তুই এখানে নৌকা চালাবি, এবং নৌকা চালাইলে তোর ভিতরের যে কষ্টটা আছে এটা আস্তে আস্তে করে তুই ভুলে যেতে পারবি, বা তুই নৌকা চালা। আমার ভিতর থেকে কোনোভাবেই কিন্তু নৌকা চালানোর কোনো মানে আসতেছে না, আমি পারবো না, বা আমার ভিতরে এগুলো আসতেছে না। তারপরেও দুলাভাই তখন আমারে বলে, তো আমি নৌকা চালাইতেছি, মাঝে মাঝে মাঝি পাই, মানে আপনার যাত্রী পাই, এই থেকে ওইখানে নামাই, ওই থেকে এইখানে আনি। এবং বেশিরভাগ সময় আমি করি কি, মাঝখানটার মধ্যে, মানে যেখানে আমি আমার ভাতিজিটারে হারাইছিলাম ওই জায়গাটার মধ্যে এসে আমি নৌকাটা নিয়ে আমি ওখানে এসে দাঁড়ায় থাকি। বেশিরভাগ সময় ওইখানে এসে দাঁড়ায়, মানে আপনার নৌকা নিয়ে ওইখানে আমি বসে থাকি। তো আমার কাছে কেন জানি মনে হয় পানির নিচ থেকে বাবুটা মনে হয় কথা বলতেছে, ওই মনে হয় পানির নিচে আছে, মনে হয় পানির নিচ থেকে এখনই বেশি উঠবে, মনে হয় আমি ওকে দেখতে পাচ্ছি, মানে এরকম একটা অনুভূতি আমার একটা অনুভূতি হতো। যার কারণে আমি বেশিরভাগ সময় এই মানে একেবারে যেখানটাতে ওকে আমি ডুবেও মারা গেছে ওই জায়গার মধ্যে আমি বসে থাকতাম, এমনিই বসে থাকতাম, কোনো রকমের কিছু না, এমনি বসে থাকতাম। এভাবে প্রায় আরও অনেকগুলো মাস কেটে গেছে। তখন আমি মোটামুটি ঠিক হয়ে গেছি, আমার কোনো সমস্যা নাই, আমার শারীরিক অবস্থাও ঠিক আছে,
নৌকা চালাইতেছে, আর এদিকে আমার বোন এবং আমার বোন জামাই তারাও তাদের মতো করে তাদের মেয়ে হারানোর শোক প্রায় অনেকটাই ভুলে গেছে। এমন করতে করতে একদিন বৃহস্পতিবার একদিন বিকেলবেলা আপনার আসরের নামাজের পরে আমার ভাল লাগতেছিল না, কেমন জানি ভিতরটায় একটু অন্যরকম লাগতেছে। লাগার পরে আমি তখন চিন্তা করলাম যে আমি একটু ওই মুড়ের দিকে যাব, যে মুড়ায় ওই যে হুজুর বলছিল যে মুড়ে আমি ওই মৃত বাচ্চাটারে পাবো। তাই আমার একটু মুড়ার কথা মনে পড়তেছে। তো খালের পাশে একটা মসজিদ ছিল, ওখানে আমি আসরের নামাজ পড়ছি। নামাজ পড়ে ওই দিনে আমি আবার পাঞ্জাবি গায়ে দিছি, পাঞ্জাবি লুঙ্গি আর একটা গামছা আমার কোমরে ছিল। তো আমি তখন আস্তে আস্তে করে ওই মুড়ার দিকে হাঁটতে যাইতেছি। ওই দিন মুড়ার কাছে যাওয়ার পরে আমি হঠাৎ করে দেখলাম কি যে মুড়ার পাশেই মুড়ারটা একটু উঁচা একটা জায়গা ছিল, এটার পাশেই একটা মেয়ে বসে আছে। এবং বসে থাকে সে আপনার কেমন জানি মাটি দিয়ে মনে হয় খেলা করতেছে ছোট বাচ্চাদের মতো। এবং মেয়েটার বয়স মোটামুটি প্রায় যুবতী হবে, যুবতী বয়সে হবে। তখন আমি চিন্তা করলাম যে মুড়ার মধ্যে এরকম বিকেলবেলা একটা যুবতী মেয়ে আসার তো কথা না, আর আশেপাশে তেমন কোনো বাড়িঘরও নাই যে কোথাও থেকে মেয়েটা এখানে আসছে, এরকম তো না। তাহলে এটা কি? তো একটু কৌতূহল বশত ওখানে দাঁড়ায় আছি, সামনে যেতেও ভয় পাইতেছি, যুবতী একটা মেয়ে আবার গেলে কি বলে। আস্তে আস্তে করে দেখলাম যে আশেপাশে যদি কেউ নাই, আমি গেছি। যাওয়ার পরে দেখলাম কি ওইখানে বসে আছে 3 পিস গায়ে দেওয়া একটা মেয়ে, মাথার মধ্যে ওড়না টন্না দেওয়া আছে, আমার দিকে তাকে হাসতেছে। মাথার চুলগুলো মোটামুটি খুব এলোমেলো এবং চেহারাটা খুবই সুন্দর, চেহারা অনেক সুন্দর, মাথার চুলগুলো দেখে মনে হয় যেন একটু পাগল টাইপের। তো আবার এই মুড়ার পাশেই একটু দূরেই একটা রোড আছে। এখন আমার কাছে মনে হলো যে সম্ভবত রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো একটা পাগলি এই মুড়ার কাছে চলে আসছে, এটা আমার কাছে মনে হলো। হওয়ার পরে আমি ওরে জিজ্ঞেস করলাম বাড়ি কই 2বার জিজ্ঞেস করছি, কিচ্ছু বলে না। কিছু না বলার পরে আমি বললাম কি বাড়ি কই, তোমার বাড়ি কই, কোত্থেকে আসছো? শুধু আমার দিকে তাকায় হাসে। তো আস্তে আস্তে করে সন্ধ্যা হয়ে যাইতেছে, তখন সন্ধ্যা বাড়তেছে। আমি চিন্তা করলাম একটা যুবতী মেয়ে এখানে বসে আছে, একটু পর তো সন্ধ্যা নেমে আসবে এবং এই পাড়ার ওই পাড়ার অনেক খারাপ ছেলেফেলেরাও এই রাস্তা দিয়ে যায়। যদি মেয়েটা কোনো একটা ছেলের নজরে পড়ে বা খারাপ কোনো ছেলের নজরে পড়ে, তাহলে তো মেয়েটা সর্বনাশ করে ফেলবে। আমি কি করব ঠিক বুঝতে পারতেছিলাম না। মাগরিবের আজানটা সেই মুহূর্তে দিয়ে দিছে। পরে আমি মেয়েটারে বললাম আমার সঙ্গে যাবি? কিচ্ছু বলে না। পরে আমি জোর করে তার হাত ধরছি এবং হাত ধরার সঙ্গে সঙ্গে ও দাঁড়াই গেছে, বসা ছিল বসা থেকে দাঁড়াই গেছে। যখন দাঁড়িয়ে গেল আমি চিন্তা করলাম যে না, যেহেতু দাঁড়ায় গেছে ওরে আমি নিয়ে যাই। ওমা, হাত ধরে যখন টান দিলাম ভাই, ও হাঁটতে শুরু করছে, হাঁটতেছে, পিছনে টানও দেয় না বা আমি কি হাঁটতেছে। তো মুড়াটা মোটামুটি একটু দূরেই ছিল ওইখান থেকে। আমার খালতো বোনের বাড়িতে আমি তখন তারে নিয়ে আসি। আসার পরে আমার খালতো দুলাভাই তখন আমার দিকে তাকায় আছে। দুলাভাই তখন ঘরে ছিল, দেখে আমারে বলতেছে কি বিয়ে করে বউ নিয়ে আসছো নাকি? তাই আমি বললাম দুলাভাই দুষ্টামি করেন না। আমি তখন আমার বোনেরে বললাম যে দেখ রে বোন, এই ঘটনা। পরে আমার বোন বলতেছে আরে মেয়েটা তো দেখতে অনেক সুন্দর, কিন্তু তার তো মনে হয় ব্রেনের সমস্যা, বাড়ি থেকে মনে হয় বাড়িয়ে চলে আসছে, ব্রেন তো মনে হয় সমস্যা। আমার বোন তখন তারা ঘরে নিয়ে গেছে, ঘরে নিয়ে তারা খাবার খাইতে দিছে। ও একদম ভালো মানুষের মতো খাবার খাইছে, ওর ভিতরে কোনো সমস্যা নাই, জাস্ট বসে থাকে আর শুধু হাসে, কারণে হাসে আর ওখানেই বসে থাকে। তারপরে আমার বোন জামাই বলতেছে যে এইটা কোত্থেকে আসছে আমারে বলে। আমি তখন দুলাভাইরে বললাম যে দুলাভাই এমন ঘটনা, ওই মুড়ার মাঝে আমি দেখলাম যে বসে আছে, সন্ধ্যা তো হয়ে গেছে, খারাপ কোনো ছেলে দেখলে তো মেয়েটার ক্ষতি করবে, এই জন্য আমি সাথে করে নিয়ে আসছি। আমার বোন জামাই তখন বলে নর্মালি কোনো মেয়ে তো এই মুড়ার কাছে আসার কথা না, একটা মেয়ে এই মুড়ার কাছে কিভাবে আসবে? আমি তখন আবার বোন জামাইরে বললাম যে দুলাভাই আমিও তো সেটাই বলতেছি যে একটা মেয়ে তো এই মুড়ার কাছে আসার কথা না। আর আমি আবার বলি যে মনে হয় মেন রোড থেকে হাইটা মনে চলে আসছে। বলে না, মেন রোড থেকে কোনো মানুষ মুড়ার দিকে আসবে না, কারণ মুড়ার দিকটা হচ্ছে অন্ধকার, এদিকে তো কেউ আসে না। তো দুজনে চিন্তা ভাবনা করতে করতে একটা পর্যায়ে আমরা তখন ঘুমাই গেছি। মেয়েটার তখন আমার বোনে তার সাথে শোয়াইছে, আমি আর আমার দুলাভাই তখন এক ঘরে ঘুমাইছি। সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে আমার বোন জামাই তখন আস্তে আস্তে করে 2-1 লোককে জানাচ্ছিল যে এমন এমন ঘটনা। যেহেতু তারা একটা গ্রামে বসবাস করে, গ্রামের মানুষ তো খারাপ হয় বেশিরভাগ ক্ষেত্রে, তাই জিজ্ঞেস করবে যে কী ব্যাপার বা কোত্থেকে আসছে এই মেয়ে। তো যার কারণে তখন সবার কাছে বলা করতেছে যে এমন এমন ঘটনা, একটা মেয়ে পাওয়া গেছে এই জায়গার মধ্যে। তো 1 কান 2 কান হতে হতে গ্রামের প্রায় সবার কানেই তখন ঘটনাটা পৌঁছে গেল। তো এই বাড়ি ওই বাড়ি থেকে মানুষ তখন দেখতে আসতেছে মেয়েটারে দেখতে আসতেছে। তো অনেকেই তখন জিজ্ঞেস করে তার নাম টাম কোনো কিছু জানে কি না। তো
তাই নাম জিজ্ঞেস করে, তোমার নাম কি, বাড়ি কই, কিচ্ছু বলে না, শুধু তাকায় তাকায় হাসে, মানে যে বলে তার দিকে তাকায় থাকে এবং হাসতে থাকে। এমন করে প্রায় 2 থেকে 3 দিন কেটে গেছে। 3 দিন কেটে যাওয়ার পরে আমার বোন জামাই তখন বলতেছে যে তোমার ভাই এক পাগল ধরে নিয়ে আসছে আরেক পাগল, এখন এই 2 পাগলের বিয়ে করাই দাও, মানে আমার বোন জামাই বলতেছে। তা বলার পরে আমার বোন বলতেছে, কি বলেন আপনি উল্টাপাল্টা কথা, বিয়ে করাই দিব, মেয়ের কোনো ঠিকানা নাই, জানা নাই, শোনা নাই, আমার ভাই কি এমন হয়ে গেছে যে একটা পাগলরে বিয়ে করবে? আমি ভাই জানি না যে আমার ভিতরে তখন কেমন জানি একটা অন্যরকম মানে মানসিকতা চলে আসছে। আমি আমার বোন জামাইরে বলতেছি, আমার বোনেরে বলতেছি যে দুলাভাই যা বলছে তাই কর, আমি এই পাগলটারে বিয়ে করব। আমার বোন বলে, কি বলিস, তুই কি পাগল হয়ে গেলে নাকি, এগুলো কি উল্টাপাল্টা কথা বলতেছিস? আমি বললাম, তা বিয়ে না করে কি করব, মেয়েটা দেখতে শুনতে যে সুন্দর, তারা যদি রাস্তাঘাটে ছেড়ে দাও তাহলে তার কোনো অস্তিত্ব ছেলেরা ঠিক রাখবে? এবং মেয়েটা যে বাড়ি থেকে বেরিয়ে আসছে তারা তো কোনো ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি বিয়ে করে ফেলি। আমার বোন বলে, না, এভাবে পাগলামি করার দরকার নাই, আমরা আরও কিছু খোঁজ খবর নিই যে মেয়েটার কোনো ঠিকানা পাওয়া যায় কিনা, পরেরটা পরে চিন্তা করা যাবে। এবার আমার বোন জামাই তখন করলো কি, মাইকিং করছে এলাকাতে, এই আশেপাশে অনেকগুলো এলাকাতে মাইকিং করছে, মেয়ে শরীরে যে পোশাক আশাক ছিল তার বর্ণনা দিয়েছে, দেখতে শুনতে কেমন সেটার বর্ণনা দিয়েছে। কিন্তু ভাই মাইকিং করার পরেও প্রায় 1 সপ্তাহ অতিবাহিত হয়ে গেছে, এই মেয়েটার খবর নেওয়ার জন্য কেউই আসলো না, কেউ মেয়েটার খবর নেওয়ার জন্য আসলো না। তখন একটা পর্যায়ে আসলে মানে সবাই অবাক হয়ে গেল যে তাহলে কী করা যায়, মানে করাটা যায় কি, তো কেউ তো আর জিজ্ঞেস করতে আসে না বা এর কোনো ঠিকানাও কেউ জানে না। পরে প্রায় সপ্তাহখানেক হয়ে যাওয়ার পরে একদিন আমার বোন আমাকে জিজ্ঞেস করতেছে যে, আলতাফ, তোর দুলাভাই যেটা বলছে তুই যে রাজি হইলি, এটা কি মন থেকে হইছিস নাকি এমনি? আমি বললাম, বোন দেখো, মন থেকে হই নাই, আরে কি বলে, আমি এমনি এমনি বলি না, আমি মন থেকেই হইছি। আর মেয়েটার যেহেতু পাগল, তার যাওয়ার মতো কোনো জায়গা নাই, আর মেয়েটার কোনো ঠিকানাও আমরা পাই নাই, তাই আমি যদি ওরে বিয়ে করি তাহলে সমস্যাকে আমি করব। আমার বোন বলে, তার জিনিস শুনে একটা পাগলেরই বিয়ে করবি? আমি বললাম, হ্যাঁ করব, আমার কোনো সমস্যা নেই, আমি রাজি আছি। আমার বোন জামাই আর আমার বোন মিলে তখন করলো কি, আমার আব্বা আম্মার সঙ্গে কথা বললো। আমার আব্বা আম্মা আমার বিষয়ে তারা কোনো কথা বলতে চায় না, মানে আমার বিষয়ে আমি কি করব না করব, আমার কি হবে না হবে, এই কোনো কিছুই তাদের মানে কোনো ধার ধারে না, তারা কোনো কিছু বলতে চায় না। তাদের কথা একটা যে ও বিয়ে করুক, ও মারা যাক, ও যাই করুক, আমাদের কিচ্ছু যায় আসে না, কারণ আমি আমার বাবা মায়ের মনে না ভাই অনেক কষ্ট দিয়েছিলাম, মানে এত কষ্ট দিয়েছি যে তারা আর আমার নামটাও শুনতে চায় না। পরে আমার বোন জামাই করলো কি, একদিন হুজুর ডেকে নিয়ে আসছে মসজিদ থেকে, হুজুর ডেকে আনি ওই পাগলিটার সঙ্গে আমাকে তখন বিয়ে পড়াই দিল। বিয়ে পড়াই দেওয়ার পরে ওরে নিয়ে আমি তখন বাসর করে গেলাম। এমনি মৌখিকভাবে বিয়ে হয়েছে, মানে কোনো রকমের কাবিন টাবিন ওরকম কোনো কিছুই হয় নাই। তো বাসর করে যাওয়ার পরে দেখলাম কি, যে মেয়েটা আমাকে প্রচুর সম্মান করতেছে। মানে একটা মেয়ে তো পাগল, এবং নর্মালি পাগল হওয়ার পরে তো তার ভিতরে স্বামীর প্রতি যে একটা ভক্তি বা ভালোবাসা, এইটা তো আসার কথা না। কিন্তু তারপরেও সবচেয়ে অবাক লাগলো, আমি যখন তার ঘরে ঢুকলাম তখন সে কী করলো, আমার পা ধরে সালাম করলো। একটা পাগলির মাথায় তো এই ধরনের বুদ্ধি কোনো রকমে আসার কথা না। তখনই আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে যে না, এই কোনো স্বাভাবিক মেয়ে না, এর ভিতরে অবশ্যই মানে অন্যরকম কিছু একটা আছে, অন্যরকম কিছু একটা আছে, নাহলে সে এভাবে আমার ডিরেক্টলি আমার পা ধরে তো সালাম করে না, না পাগলে কীভাবে করে। এইভাবে আমি তার সঙ্গে সংসার করতেছি, 1 দিন 2 দিন 3 দিন করে সময় কাটতেছে, মানে আমার সময় যাইতেছে, আমি তার সঙ্গে কথা বলতেছি, মানে টোটালি আমার মতো করে সময় কাটাইতেছি। দুপুরবেলা যাইতেছি, আপনার নৌকা চালাইতেছি, নৌকা চালিয়ে যেটাকে ইনকাম করতেছি, আবার দুলাভাইয়ের সঙ্গে মাঠে ঘাটে কাজ করতেছি, ওইখান থেকে যে ইনকাম হচ্ছে তা দিয়ে আমি আমার বউ নিয়ে বেশ ভালোভাবে আছি। খালাতো বোনের বাড়িতে অনেকেই মনে করে বা অনেকে এখনও আমাকে বলে যে কীভাবে আমার খালাতো বোনের বাড়িতে থাকতাম। আমার খালাতো বোনটা আমার আপন বোনের থেকে আমাকে বেশি দেখতো। আমার একটা আপন বোন থাকলে না আমাকে যতটা ভালোবাসতো, আমার খালাতো বোন আমাকে তার থেকে অনেক বেশি ভালোবাসতো। মানে কোনো সময় আমাকে বিন্দু পরিমাণের কষ্ট দিত না, এবং আমি কোনো কষ্ট পাবো এমন কাজ আমার বোন কখনোই করতো না। এইভাবে পাগলির সঙ্গে তখন আমার দিন রাত মিলিয়ে কাটতেছে। এমন করে প্রায় অনেকগুলো দিন কেটে গেছে। অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একটা সময় ওই পাগলি তখন গর্ভবতী হয়। ও যখন গর্ভবতী হয় তখন আমরা মোটামুটি সবাই তখন হলাম যে গর্ভবতী হয়েছে। আমার দুলাভাই আমার অনেক দুষ্টামি করতেছে যে কিভাবে গর্ভবতী হলো এটা সেটা, তাই যাই হোক আলহামদুলিল্লাহ। এবং এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার ওয়াইফের ঘরে আমার বোনে ওর নাম রাখছে চাঁদ, যেহেতু ওর কোনো নাম ঠিকানা নাই বা ওর কোনো কিছু জানতাম না, তো আমার বোন বলতেছে যে যেহেতু দেখতে শুনতে সুন্দর তাহলে ওর নাম রাখি চাঁদ। তা আমার বোন আদর করে নাম চাঁদ রাখছে, সবাই চাঁদ করেই বলতো। আর আমি যে পাগলটারে বিয়ে করছি, আমার ভাই বোন, আমার দাদা দাদি বা আমার বাবা মা কেউ কিন্তু এটা দেখতে আসে নাই, মানে তাদের আমার সঙ্গে কোনো সম্পর্কই নেই। আমি কি করি না করি তাদের কিচ্ছু যায় আসে না।
পরে মেয়েটা হয়েছে, যেদিন মেয়েটা হয়েছে ওই দিন আমার মা দেখতে আসছিল। এই প্রথম আমার মা আসে, এবং আসার পরে মেয়ে হয়েছে দেখা মা খুশি হয়েছে এবং দেখছে। মা আবার আসার সময় মিষ্টি নিয়ে আসছে, আমাদের সবাইরে খাওয়াইছি। তবে মেয়েটা হওয়ার পরেই না, মেয়েটার একটু অন্যরকম চেহারা ছিল। আপনি যেটা শুনলে হয়তো অবাক হয়ে যাবেন বা বিশ্বাস করতে পারবেন কিনা জানি না। এবার আস্তে আস্তে করে যখন ছোট বাচ্চা, তো চেহারাটা খুব একটা বোঝা যায় না বা কিছু না, আস্তে আস্তে করে যখন একটু একটু করে বড় হচ্ছিল, কেমন জানি মেয়েটার চেহারা আমার খালাতো বোন এবং আমার খালাতো বোন জামাইয়ের মতো লাগতেছে। মানে আমার মেয়ে স্বাভাবিকভাবে হবে আমার চেহারা, আমার ওয়াইফের চেহারা তাদের চেহারার মতোই, কিন্তু মেয়েটার চেহারা অবিকল আমার খালাতো বোন এবং আমার দুলাভাইয়ের মতো হইতেছে। এরকম করে যখন মেয়েটা আস্তে 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 করে আরেকটু বড় হইতেছে, আমার খালাতো বোন একদিন বলতেছে, আরে এটা তো অবিকল আমার মেয়ের চেহারা পাইছে। মানে একেবারে অবিকল আমার মেয়ের চেহারা। আমার খালাতো বোনের মেয়েটার নাম ছিল রোমানা। পরে বলতেছে যে এই তো অবিকল রোমানার মতো হয়েছে। কিরে, এই যে রোমানার মতো হয়েছে, ঘটনা কি, কি রোমানা নাকি? মানে আমার বোন এরকম করে বলতেছে। তা আমি তখন বললাম যে দূর, এগুলো তুই কী বলিস, হয়তো ছোটো মানুষ, তো তোর কাছে তোর মেয়ে মারা গেছে, এই জন্য মনে হয় সবাইরে তোর মেয়ের মতো মনে হয়, আর সবাই তো আর তোর মেয়ে না। একই কথা আমার বোন জামাইও বলতেছে যে না, ওর চেহারাও তো সত্যি রোমানার মতোই লাগতেছে। মানে মানে আমার হচ্ছে রোমানার কোপালের এই দিকটাতে একটা কালো, আপনার কালো না ঠিক লাল একটা ছিল, বৃত্তের মতো ছিল ছোট্ট, এবং একই জায়গায় কোপালের ওই একই জায়গার ভিতরে আমার মেয়েটারও লাল একটা বৃত্তের মতো আছে। মানে একেবারে অবিকল আমার খালাতো বোনের মেয়ের মতো চেহারা, সম্পূর্ণ খালাতো বোনের মেয়ের মতো। আস্তে 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 করে যখন মেয়েটা বড় হচ্ছে, তখন তার চেহারা আরও ফুটে উঠতেছে, চেহারা আরও পরিষ্কার হইতেছে। একটা পর্যায়ে আমার খালাতো বোনের বাড়ির যত মানুষ আছে তারা প্রত্যেকেই দেখে বলতেছে যেটা রোমানা, অবিকল রোমানা, একেবারে এক বিন্দু পরিমাণেরও কোনো পার্থক্য নাই। তখন আমার হঠাৎ করে মনে হলো, হারি, ওই কবিরাজ তো আমাকে বলছিল, মানে কবিরাজ না, একরকম ওই হুজুর বা দরবেশ যাই হোক যাকে আমি পেয়েছিলাম, উনি তো আমাকে বলছিল যে তুই ওই মুরার মধ্যে গিয়া খোঁজ, ওইখানে তুই বাচ্চাটারে পাবি, বাচ্চাটা ওখানেই আছে। তা ওইখানে আমি বাচ্চাটারে পাই নাই, কিন্তু বাচ্চার মায়েরও তো আমি পাইছি, মানে আমি তো চাঁদেরে পাইছি, তারে বিয়ে করলাম, তার ঘরে যে বাচ্চা হলো সেই বাচ্চা তো অবিকল আমাদের রোমানার মতো। আমার খালাতো বোন তখন এই বাচ্চারা ভাইয়া পাগল হয়ে গেছে, বাচ্চা এবারে পাগল হয়ে গেছে, তো ওর মা তো পাগলে, মানে রোমানার মা যে ছিল আপনার, আমার যে ওয়াইফ ছিল চাঁদ, ও তো পাগলে, ওর তো কোনো হুঁশ নাই, মানে ডুস নাই, ওর কি হয়েছে না হয়েছে এগুলো তো আর কিছু যায় আসে না। বাচ্চা হয়েছে, বাচ্চার ওই সব মানে বাচ্চার দেখাশোনা থেকে শুরু করে যা কিছু আছে সবই আমার খালাতো বোনই করতেছে। আমার বউ কিন্তু কিচ্ছু করে না, বা ও তো পারেই না। এইভাবে দীর্ঘ প্রায় আমার বউর সঙ্গে আমার সংসার জীবন প্রায় 4 থেকে 4.5 বছরের মতো কেটে গেছে। একটাই বাচ্চা হয়েছে, এরপর আর কোনো বাচ্চা হয় নাই। আর এই বাচ্চা যখন বড় হয়েছে তখন অবিকল, আমি আবারও বলতেছি যে সম্পূর্ণ আমার খালাতো বোনের মেয়েটার মতো হয়েছে। এটা এক অলৌকিক ঘটনা, এবং এই ঘটনার জন্য প্রায় অনেকেই বাচ্চাটারে দেখতে আসছে। আমার এবং আমার ওয়াইফের কোনো কিছুই পায় নাই। এইভাবে দীর্ঘদিন প্রায় 4.5 বছরের মতো আমার সংসার জীবন কাটে। এর মাঝে আমার বাড়িতেও গেছি, এখানেও আসছি। এমন করতে করতে একদিন হঠাৎ করে একজন মহিলা, তার বাড়ি হচ্ছে সিলেটে, তিনি এখানকার কোনো একটা আত্মীয় হবে। এই মহিলাটা কেন জানি আমার খালাতো বোনের বাড়িতে আসে সকালবেলা। তখন আমি মানে নৌকা নিয়ে বেরোবো, নৌকাতে যাব, আর আমার বোন জামাই মাঠে যাবে, আমরা তখন খাওয়া দাওয়া করে বেরোবো। এই মহিলাটা তখন আসছে। আসার পরে মহিলা দেখলাম আমার খালাতো বোনের সঙ্গে কথা বলতেছে, আমরা তখন মাঠে চলে গেছি। যাওয়ার পরে আমি তখন নৌকা চালাবো, ওইখানে গেছি। প্রথমে একটা টিপ মারছি, 4 জন লোকের মানে খাল পার করে দিয়েছি, পার করে দিয়ে এই পারে আসছি। এমন সময় মোহনা নামের একটা মেয়ে, ছোট্ট একটা মেয়ে আমার খালাতো বোনের বাড়িতে, ওই মেয়েটা এসে আমার বলতেছে যে আমার খালাতো বোন নাকি আমার ডাকতেছে। তো ডাকতেছে দেখে আমি তখন বললাম যে ঠিক আছে আসতেছে। হঠাৎ করে কী হলো, কী লেগে ডাকে তা তো বুঝি না। আমি তখন আস্তে আস্তে করে বাড়ির দিকে গেলাম। বাড়িতে যাওয়ার পরে দেখলাম আমার খালাতো বোন কেমন জানি একটু অবাক হয়ে আমার দিকে তাকায় আছে, এবং সেই বাড়ির মধ্যে ওই সিলেটি যে মহিলা আছে, মহিলাটাও বসে আছে। পরে আমার খালাতো বোন বলতেছে যে আলতাফ দেখ তো এই মহিলাটা কী বলে, আমার বউ কিন্তু বাড়িতেই। তো মহিলার আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে, আপনার বাড়ি কই? বলে আমার বাড়ি সিলেটে। তাই আমি বললাম যে কী হয়েছে বলেন। বলে এই মেয়েরা আপনি কই পেয়েছেন? আমার ওয়াইফের কথা বলতেছে, চাঁদের কথা বলতেছে যে ওরে আপনি কই পেয়েছেন। পরে বলে আমি তখন বললাম যে এই ঘটনা এইভাবে পাওয়া গেছে। বলো ওর নাম তো চাঁদ না, ওর নাম রোকসানা। যে কী বলেন ওর নাম রোকসানা? আমরা তো জানি না। বলো ওর বাড়ি সিলেটে। তাই আমি বললাম যে ওরে আপনি চিনেন? বলে হ্যাঁ আমি চিনি, ওরা অনেক বড় লোকের মেয়ে,
ওই অনেক খানদানি, ওদের অনেক অর্থ সম্পদ আভিজাত্য, ওর বাবা ওই সে এলাকার অনেক বড় লোক। মেয়েটার একটু সমস্যা আছে, মেয়েটা মাঝে মাঝে তার সঙ্গে জিন ভূতের সমস্যা আছে, তার নিয়ে যাইতো। এই কথা বলার পরেই তখন হলো কি আপনার সে জায়গার ভিতরেই তখন তারা সিলেটে খবর পাঠালো, এই মহিলাকে খবর পাঠাইছে। তার 2 দিন পরেই সিলেট থেকে পুরা মাইক্রোবাস নিয়ে মানুষ হাজির, 2টা মহিলা পুরুষ সহ আরও অনেকেই। এরা সবাই বলতেছে যে রোকসানা রোকসানা বলে এরা কান্না শুরু করে দিছে যে ওনাদের মেয়ে। পরে আমারে বলতেছে যে কি ঘটনা। তখন আমি সম্পূর্ণ বললাম যে এইভাবে পাওয়া গেছে, এই জায়গার মধ্যে বসেছিল, তারপর আমরা তো মাইকিং ট্যাকিং করছি, কোনো সন্ধান টন্ধান পাই নাই। আর সেই সময় তো ধরেন আপনার এত ডিজিটাল জামানা ছিল না, ফেসবুক, ইন্টারনেট অথবা টিভি মিডিয়া অতটা লেটেস্ট ছিল না। তো আমরা তখন বলতেছিলাম যে আমরা তো এইভাবে পাইছি, আমি বিয়ে করছি, আজকে প্রায় 5 বছর মতো আমি সংসার করতেছি। এখন ও বলতেছে ও চিনে না, ওদের কাছেই যায় না, ওদের কাছেও যায় না, ওদের পাশেও বসে না, এমন একটা অবস্থা। তো সবাই তখন এটা নিয়ে খুব কানাঘষা শুরু করছে, না এটা কীভাবে সম্ভব, এটা কী হতে পারে বা কেমনি কি হতে পারে। পরে তারা সিলেটের ওই আমাদের এলাকার যেই আপনার চেয়ারম্যান ছিল আমার বোনের এলাকায়, ওই চেয়ারম্যান আর তাদের মাঝে কীভাবে যেন কথাবার্তা হয়েছে, এবং তারা তখন প্রমাণ নিয়ে আসছে, ওর যে ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন থেকে শুরু করে তাদের ফ্যামিলির যে প্রমাণ, এগুলো নিয়ে আসছে। আনার পরে দেখে বলতেছে যে হ্যাঁ এটা ওনাদের মেয়ে। কিন্তু তখনও তার স্মৃতিশক্তি নেই, সে সম্পূর্ণভাবে তখন সে পাগল। এবং একটা পর্যায়ে সে বলতেছে সে যাবে না। না যাওয়ার পরে তারা জোর করে এখান থেকে নিয়ে যাওয়া, জোর করে নেওয়ার চেষ্টা করতেছে, সে জোর করতেছে সে যাবে না। তখন তারা করে কি সিলেট থেকে এক কবিরাজ নিয়ে আসে। সিলেট থেকে আজিদা বলে কবিরাজটার নাম ছিল আজিদা, ওই আজিদা একজন কবিরাজ তারা সিলেট থেকে নিয়ে আসে। এরই মাঝে অনেকগুলো দিনের ঘটনা, কিন্তু তার মা বাবা কিন্তু আর যায় নাই। আমার খালাতো বোনের বাড়িতে রয়ে গেছে, এখানেই থাকতেছে, আমাদের সঙ্গেই আছে। এবং সিলেট থেকে তারা তখন ওই কবিরাজটাকে নিয়ে আসে। আনার পরে ওই কবিরাজ তখন করলো কি, দুপুরবেলা তারে নিয়ে বসছে আমার খালাতো বোনের ঘরের দরজার মধ্যে, ওখানে নিয়ে বসছে। বসার পরে কবিরাজ যখন চালান দেওয়ার পরে ও তখন কথা বলতে শুরু করছে, সুষ্ঠু স্বাভাবিক মানুষের মতো কথা বলতে শুরু করছে। কথা বলার পরে হুজুর কবিরাজটা জিজ্ঞেস করতেছে যে তোমার নাম কি? তখন বলে আমার নাম হালিমা। কথা এভাবেই ওরা যখন ওর উপরে চালান করার পরে জিজ্ঞেস করে তোমার নাম কি? বলে হালিমা। বলে তুমি মেয়েটার সঙ্গে আজকে কত বছর আছো? বলে বহু বছর ধরে আছি, ও যখন ছোট আমি তখন থেকে ওর সঙ্গে আছি। পরে বলে এখানে কেন আসছো? মেয়েটারে এখানে কেন নিয়ে আসছো? এই জায়গার মধ্যে কেন আনছো? পরে বলে আমার বাবা বলছে নিয়ে আসার জন্য। ও নিজেই বলতেছে, আমার বউ চাঁদ নিজেই বলতেছে, এবং অন্যরকম একটা কণ্ঠে বলতেছে যে আমার বাবা বলছে নিয়ে আসার জন্য। পরে তোমার আব্বা কেন বলছে? বলে তোমার আব্বা কেন বলছে? বলে এই লোকটার অনেক কষ্ট, এই লোকটার অনেক দুঃখ, আমার আব্বা নাকি তার কাছে একটা ওয়াদা করছিল, সে ওয়াদা পূরণ করার জন্য আমারে পাঠাইছে, এবং আমি আজকে প্রায় 5 বছরের মতো এই মেয়েটার মাধ্যমে আমি ওনার সঙ্গে আসি। পরে বলতেছে তুমি তো মেয়েটার ছোটোবেলা থেকেই বিরক্ত করো, এই যে মেয়েটা আছে রোকসানারে তুমি ছোটোবেলা থেকেই বিরক্ত করো, এবং তারে তুমি মানসিকভাবে মাঝে মাঝে, এর আগেও নাকি ওরে মাঝে মাঝে অনেকবার বাড়ি থেকে নিয়ে গেছে, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 6 মাস, এরকম 1 বছর পরও তারে ফিরিয়ে দিছে। কিন্তু লাস্টবার যখন বের হয়েছিল তখন আর তারে ফিরিয়ে দেয় নাই। তারপরে বলতেছে যে তুমি মেয়েটাকে ছেড়ে দাও, তার স্বাভাবিক জীবন আসতে দাও, এই জীবনটা তার না, তারে স্বাভাবিক জীবন আসতে দাও, তুমি ছেড়ে দাও। পরে বলতেছে আমার আব্বা আমাকে যে কাজে পাঠাইছে ওই কাজ পূরণ হয়েছে, আমার এখন বললে আমি চলে যাব। এ কথা বলার পরে কবিরাজ তখন তন্ত্রমন্ত্র দিয়ে ওনার মতো করে তখন তারে বিদায় করে দিল। তারে বিদায় করার সঙ্গে সঙ্গেই তখন এই আমি যারা চাঁদ জানি, ওর অরিজিনাল নাম হচ্ছে রোকসানা তখন কথা বলতে শুরু করে স্বাভাবিক মানুষের মতো। ওর মায়েরই চিনে, ওর বাপেরই চিনে, সবাইরই চিনে, কিন্তু আমারও চিনে না, আমার বাচ্চা যে আছে আমার বাচ্চাটারও চিনে না। পরে আমাদেরকে চিনে না, আমারও চিনে না, আমার খালাতো বোনটোন কাউরেই চিনে না। ওর বাবা মা সবাইরই চিনতেছে। পরে ওরা যখন জিজ্ঞেস করে যেটা তো তোর স্বামী, তার সঙ্গে তো তোর 5 বৎসরের সংসার হয়েছে, তারা তুই চিনিস কিনা? না, ও চিনে না। ওই 5 বৎসরের কোনো স্মৃতি ওর মনে নেই। আমার সঙ্গে সংসার, আমার বাচ্চা হওয়া, এই যে ঘটনাগুলো, এগুলোর কিচ্ছু ওর মনে নেই, ও সম্পূর্ণ এগুলো ভুলে গেছে। তারপরে তারা বলতেছে যে আমাদের মেয়ে যেহেতু আপনাকে বিয়ে করছে বা আপনার সঙ্গে বহু বৎসর ধরে সংসার করছে, আমরা আপনার জামাই হিসাবে মেনে নিব, আপনি মানবেন কিনা? তখন আমি বললাম যে আমার তো কোনো সমস্যা নাই, আপনারা যদি দেন তাইলে আমি যেহেতু ওরে বিয়ে করছে বা ও তো আমার আইনত বউ, তো যেহেতু আমাদের কলমাটা হয়, আপনার কাবিনটা হয়নি, ওর যেহেতু প্রমাণ ছিল না, তখন তারা বলে আমরা কাবিন করে আপনার কাছে বিয়ে দেবো ওকে।
এমতো অবস্থার ভিতরে তখনই রোকসানা বা চাঁদ, আমি যারে বলি, ওই আমার বিয়ে করতে রাজি নেই। ও বলেছেন আমি ওর বিয়ে করব না। তো ওর বাবা মা বলতেছে তুই তো 5 বছর ওনার সঙ্গে ছিলি, ওনার সঙ্গে সংসার করছিস, তা এখন বিয়ে করবি না কেন? ও বলে না, আমি ওনার বিয়ে করব না। তখন তারা ওর উপরে চাপ দিল না, চাপ না দিয়ে তারা তখন নিয়ে চলে গেছে, মানে ওরে নিয়ে চলে গেছে। আর এই নিয়ে চলে যাওয়ার পরে আর আমার সঙ্গে কোনো যোগাযোগ রাখে নাই। মেয়েটারও কিন্তু রেখে গেছে, বাচ্চাটারও রেখে গেছে। বাচ্চাটা আমার ওই খালাতো বোন, ওই দেখাশোনা করে ওর মেয়ের মতোই বড় করতেছে। আর আমার ওই বাচ্চাটাও না ওর মায়ের কাছে খুব বেশি যাইতো না, আমার কাছেও খুব বেশি যেত না, ওই সারাক্ষণ আমার খালাতো বোনের কাছে থাকতো। তো গ্রামবাসী অনেকেই বলা বলি করতেছে, যেহেতু ছোটোবেলা থেকে আমার খালাতো বোনও দেখাশোনা করে, ওর খাওয়া দাওয়া করাইতেছে, সব আমার খালাতো বোন করতেছে, এই জন্যই সম্ভবত আমার খালাতো বোনেরই ও মানে টানতেছে, ওর মায়ের কাছে ও যায় না। তা আমার মনের ভিতরে বলতেছে যে না, অন্য কিছু। তখন কিন্তু আমার বউ চাঁদেরে বা রোকসানার ওরা কিন্তু নিয়ে চলে গেছে। এবার আমি মনে মনে চিন্তা করি যে কী হইলো আমার সঙ্গে এটা, আর কোনো কিছু বুঝতে পারি না। এভাবে প্রায় মাসখানেক হয়ে গেল, আমাদের কোনো সন্তান কিন্তু তারা নেয় না, আর আমার মেয়েটাও কান্নাকাটি করে না, বিন্দুমাত্র ওর মায়ের জন্য কোনো কান্নাকাটি নেই। মাসখানেক পরে তারা ঠিকানা দিয়ে গেছে, তাদের যে ঠিকানা ওই ঠিকানা তারা দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পরে আমি আর আমার বোন জামাই একদিন তাদের ওই ঠিকানা অনুসারে গেলাম সিলেটে, তাদের এলাকাতে। যাওয়ার পরে যেটা দেখলাম ভাই, তাদের বিশাল এরিয়া। মেয়ের বাবা মানে রোকসানার বাবা সেই এলাকায় এক কথায় বলতে গেলে রাজা। ধন সম্পদ অর্থ আভিজাত্য কোনো কিছুর অভাব নাই, অঢাল সম্পত্তির মালিক, তাদের অনেক ব্যবসা বাণিজ্য, এবং মেয়ের আত্মীয় স্বজন প্রায় অনেকেই লন্ডনে থাকে। তো মেয়ের বাবার সঙ্গে কথা বললাম, মেয়ের দাদার সঙ্গে কথা বললাম, আমার বোন জামাই, খালতা বোনের জামাই, তিনিও কথা বলার পরে তারা সবাই বলতেছে আমাদের তো কোনো আপত্তি নেই, ও যে 5 বছর সংসার করেছে এটা তো সত্য, এটা তো মিথ্যা না। ওর ব্রেন আউট করে হোক বা ওকে নষ্ট করে হোক, যেভাবে হোক জিনেরা ওর সঙ্গে এটা করেছে। তো এখন তো আমরা ওকে ভালো করেছি, তো এখন তো আমরা চাই যে আপনাদের এর কাছে দিয়ে দেওয়ার জন্য, আলতাবের কাছে দেওয়ার জন্য, কিন্তু আমার মেয়ে তো যায় না। তো পরে এরা বলতেছে যে ঠিক আছে আপনি এখানে থাকেন। এই জায়গার মধ্যে আমার পঞ্জামারে পাঠাই দিল, আমাকে রাইখে দিল। তো আমি তাদের বাড়িতে সিলেটে ছিলাম। আমি তো ভাই রংপুরের মানুষ, সিলেটের মানে ওদের অত কিছু বুঝি না। তারপর আমি সে বাড়িতে থেকে গেছি, 1 দিন 2 দিন 3 দিন করে থাকতেছি। রোকসানা আমার মানে ওরে তখন আমি রোকসানা বলে ডাকতাম, তা আমার সামনে আসেন, আমার সঙ্গে কথা বলে না, আমাকে দেখলে দূরে দূরে থাকে, মানে আমাকে দেখলে মনে হয় ও ভয় পায়। এমন করে 1 দিন 2 দিন আমি বললাম আমাদের একটা মেয়ে হয়েছে, আমাদের একটা মেয়ে আছে, তো আমার মেয়েদের কাছে চলো, এটা আমাদের মেয়ে না, ও বিশ্বাসই করে না ওর যে মেয়ে। এইভাবে দীর্ঘদিন থাকার পরে একটা পর্যায়ে আস্তে আস্তে করে ওর ভিতরে কিছুটা মানে আমার প্রতি সম্ভবত কিছুটা মায়া কাজ করছে। কিন্তু ওর বাপ মা অনেক ভালো ছিল, ওর বাপ মা এতটাই ভালো ছিল যা বলার মতো না। তাদের মেয়ে যেমনই হোক, তারা আমারে একেবারে মেয়ের জামাইয়ের আসনে বসাইছে। এমন করে প্রায় 1-1.5 বছরের মতো আমি সেই পরিবারে ছিলাম। 1-1.5 বছর পরে আস্তে আস্তে করে আমার ভিতরে একটু মায়া যখন আসছে, তখন পরে সে রাজি হয়েছে যে ঠিক আছে আমারে বিয়ে করবে। তো তখন আমার পরিবার, তাদের পরিবার, দুটো পরিবার একসঙ্গে আমাদের বিয়ে হলো এবং নতুন করে আমাদের আবার বাসর হলো। আমি সেখানে তারে বলতেছি যে আমাদের একটা মেয়ে আছে, ও বিশ্বাসই করে না। একটা মায়ের তো একটা মাতৃত্বের দাগ থাকে পেটের মধ্যে, মেয়েদের পেট বড় হলে বা বাচ্চা থাকা অবস্থায় যে ফাটা দাগটা, আমি তার সেই ফাটা দাগটা পর্যন্ত দেখালাম যে দেখো তোমার পেটের এই ফাটা দাগটা, এটা আমাদের বাচ্চা। কিন্তু ও কোনোভাবে এই বাচ্চাকে দেখতেই পারে না, মানে এই বাচ্চা ওর কাছে আসে না। ও আমাকে ডিরেক্টলি বলে বাচ্চার চেহারার সাথে ওর চেহারার কোনো মিল নাই, ওই বাচ্চার চেহারার সাথে আমার খালাতো বোনের চেহারার মিল, এটা আমার খালাতো বোনের বাচ্চা, ওর বাচ্চা না। এবং কোনোভাবেই এই বাচ্চাকেও মেনেই নিতে রাজি না। ওই বাচ্চা ওরা আশেপাশেও আসতে দেয় না, বাচ্চারা দেখলেও দূরে সরে যায়। মানে মা এবং সন্তানের মাঝে বিন্দু পরিমাণের কোনো টানও নাই, মায়াও নাই, ভালোবাসাও নাই। এই করতে করতে আমার ওই মেয়েটা আমার ওই মামাতো বোনের কাছে, আমার ওই খালাতো বোনের কাছে বড় হচ্ছে, এদিক দিয়ে ওরে বিয়ে করার পরে পুনরায় ও আবারও প্রেগনেন্ট হয়। এরপরে আমার একটা পুত্র সন্তান হয়, প্রথমে একটা ছেলে হয়, এরপরে যমজ 2টা মেয়ে হয়। একটা ছেলে হলো এবং 1.5 বছর পরে যমজ 2টা মেয়ে হলো। তো হিসাব করতে গেলে আমার 3 মেয়ে, মানে বড়টা হিসাব করলে 3 মেয়ে 1 ছেলে। এরা মোটামুটি সবাই বড় হয়ে গেছে, মানে প্রায় প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। কিন্তু আজকের এই দিনটা পর্যন্ত কোনোভাবে আমার বউকে আমি বিশ্বাসই করাইতে পারলাম না যে এইটা আমার মেয়ে, মানে যে আমার খালাতো বোনের কাছে আছে এটা আমাদের মেয়ে, ও এখনও বিশ্বাস করে না। এবং আমার খালাতো বোনের কাছে যে মেয়েটা আছে ওরও আমরা বিয়ে শাদী দিয়ে দিছি, এখনও বড় হয়ে গেছে। আমার এই মেয়েটা আমারে বাবা ডাকে না, আমার ওয়াইফকে মা ডাকে না, ওই আমার খালাতো বোনের মা ডাকে, আমার খালাতো বোনের জামাইরে বাপ ডাকে, এবং সে ওখানেই থাকতেছে। এবং অবিকল তাদের চেহারা পাইছে, আমাদের চেহারা কিচ্ছু পায় নাই। আমার এরপরে যে 2টা মেয়ে একটা ছেলে হয়েছে, তারা সম্পূর্ণ আমাদের মতো, এবং তাদের চেহারার সাথে আমার বড় মেয়ের চেহারার কোনো মিল নেই,
মানে কোনোই মিল নাই। তো এই যে অলৌকিক ঘটনাটা, এটা প্রায় আমাদের অনেকেই জানে, অনেকেই বলতে আমাদের এলাকার বা যারা আছে এরা অনেকেই ঘটনাটা জানে, এবং যেই জানে সেই তখন অবাক হয়ে যাচ্ছে সেটা কীভাবে সম্ভব। তা আমি একটা কথাই সবার কাছে বলতাম, ওই হুজুরের কথা, যে হুজুর আমাকে আমাদের লিচু বাগানটা এখনও বা স্টিল লিচু বাগানটা এখনও আছে, তবে আগের মতো বড় নাই, এখন অনেকটা ছোট হয়ে গেছে। তো এই লিচু বাগান থেকে হুজুর আমাকে নিয়ে গেছিলো। ওই গাছের ছবিটা আমি আপনাকে পাঠাইছি, ওই এরিয়াতে, যেই এরিয়াতে আমরা ছিলাম, এবং সেই এরিয়াতে ওই যে লিচু বাগানটা আছে বাগানের ছবি পাঠাইছি। এই জায়গা থেকে আমাকে নিয়ে গেছিলো এবং ওনার সঙ্গে আমি গিয়েছিলাম। উনি ঠিক যেমন করে বলছে আমি তেমনটাই পাইছি। তো আমার এই ঘটনাটা আজও অনেকের কাছে, অনেকেই বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না, কিন্তু আমার এই ঘটনাটা চোখের সামনে, এখানে অবাস্তব অকল্পনীয় কোনো কিছু নেই। এবং আজকের এই দিন পর্যন্ত আর কোনো পরী আমাকে ডিস্টার্ব করেনি বা কোনো পরী আমার কাছে আসেনি। তা আমার এই ঘটনাটা আমি আপনাকে জানালাম, আপনার গল্প আমি শুনি এবং আমার ভালো লাগে। আমি এখন আলহামদুলিল্লাহ সব কিছু পাইছি। আমার শ্বশুরের সম্পত্তি প্রায় মেজরিটি পার্সেন্টে আমার শ্বশুর আমাকে দিয়েছে। তো এখন আমাদের কোনো অভাব নেই, এবং আমি আমার দ্বারা আমার যে বড় ভাই বোনগুলো ছিল, 7 ভাই বোন, প্রত্যেককে আমি লাইন করাই দিছি। আমার আব্বা আম্মাকে আমি হজ করাইছি, এবং শ্বশুর বাড়িতে আমি বেশিরভাগ সময় থাকি, রংপুরে কমই থাকা হয়। তো আজ আমাদের আলহামদুলিল্লাহ কোনো কিছুর অভাব অনটন কিচ্ছু নাই। তবে আমি আল্লাহর কাছে একটা জিনিসে প্রার্থনা করি, যেভাবেই হোক আল্লাহ আমার জীবনের শেষ মুহূর্ত হলেও একটু সুখ এনে দিয়েছে। আমার সুখের গল্পটা আপনাকে বললাম, যদি পারেন রেকর্ড করে আমার গল্পটা মানুষের কানে কানে পৌঁছে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এ পর্যন্ত আমার সঙ্গে থেকে রংপুরের ভাই আলতাফ হোসেনের জীবনের এই আশ্চর্যজনক ভয়ানক বাস্তব গল্পটা শোনার জন্য। এটা আসলে আমার কাছে অবাক লেগেছে যে এটা কীভাবে সম্ভব। যখন ওই কবিরাজের কাছে গেল, কবিরাজ দ্বিতীয়বার, মানে প্রথমবার যাওয়ার পরে বলছে মেয়েটা বেঁচে আছে, দ্বিতীয়বার যাওয়ার পরে বললো যে না, বাচ্চাটা মারা গেছে। এরপরে উনি যেই লোকের কথা বলে তার তো কোনো বর্ণনা তিনি দিতে পারে না, যার সঙ্গে তিনি অনেক দূর পর্যন্ত হেঁটেছে। অনেকটা যাওয়ার পরে ওই বাবুটার কথা বারবার মনে পড়তেছে বলে পরে তাকে বলল তুই ফিরে যা, এবং ওই মুরার মধ্যে যা, ওই মুরাই তুই বাবুরে খুঁজে পাবি। তো মুরার মধ্যে বাবুরে খুঁজে না পেলেও বাবুর মাকে খুঁজে পেয়েছে, সেখান থেকে বাবু এসেছে। এটা সিরিয়াসলি জীবনের গল্পের অনুষ্ঠানে, আমার এই অনুষ্ঠানে সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী একটা গল্প ছিল, যা আমিও পড়ে অনেকটা অবাক হয়েছি। এই গল্প আপনার কাছে কেমন লেগেছে এবং এই গল্প নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আজ এখানেই বিদায়। আপনাদের সঙ্গে আমার দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। যারা গ্রামের বাড়িতে গিয়েছেন বুঝতেই পারেন, এবং এখন তো বর্ষার সময় চারদিকে একেবারে পানি থই থই করে। আমরা যারা গ্রামে থাকি তাদের, আমাদের বাচ্চা কাচ্চারা কিন্তু গ্রামের, মানে শহরে আমরা যারা থাকি, আমাদের বাচ্চা কাচ্চারা গ্রামে গেলে কিন্তু খুব এক্সাইটেড হয়ে যায়, এখানে দৌড়দৌড়ি করে ওখানে দৌড়দৌড়ি করে, কারণ শহরে এরকম পানি পাওয়া যায় না। গ্রামে যেরকম ডোবা আছে, পুকুর আছে, মানে কিন্তু পানিতে বাচ্চারা খেলতে খুব পছন্দ করে। সো এটা ভেরি ভেরি বি কেয়ারফুল। অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, বিশেষ করে এই বর্ষার সিজনে। যারা শহর থেকে গ্রামে আসেন, আপনার বাচ্চাগুলোকে অবশ্যই সাবধানে রাখবেন যাতে কোনো বাচ্চা পানিতে পড়ে মৃত্যুবরণ না করে। আপনারা হয়তো জানেন না, বাংলাদেশে প্রচুর বাচ্চা, তা আপনারা এআইয়ের সঙ্গে বা চ্যাটজিপিটির সঙ্গে কথা বললে জানতে পারবেন যে প্রচুর বাচ্চা প্রতি বৎসর পানিতে ডুবে বাংলাদেশে মারা যায়। তা ইতিহাসে এক স্মরণীয় ঘটনা, হয়তো আমাদের চোখে পড়ে না। এজন্য যারা শহর থেকে গ্রামে আসবেন অবশ্যই নিজের বাচ্চাদের যত্ন নেবেন এবং খেয়াল রাখবেন, চোখে চোখে রাখবেন, আপনার আনন্দ যেন চোখের পানিতে না গড়িয়ে পড়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। এখানে বিদায়। দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।